আচ্ছা, সো আজকের ক্লাসের টপিক হচ্ছে অ্যাডভান্টেজ প্লাস শপিং ক্যাম্পেইন, অ্যাডভান্টেজ প্লাস বাজেট। এটা কিভাবে কাজ করে? সো এটা বোঝার জন্য আগে আমাদের অ্যাড অ্যাকাউন্টে যাইতে হবে। সো এটা হচ্ছে একটা কারেন্ট অ্যাড অ্যাকাউন্ট যেখানে কিছু অ্যাড চলতেছে, বাট আমরা এদিকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করি। আচ্ছা, অ্যাড ম্যানেজারে আসলাম। আমার এখানে অনেকগুলো অ্যাড ম্যানেজার দেখতে পাইতেছেন, আপনাদের সাথে এতগুলো থাকবে না। আচ্ছা, অ্যাওয়ারনেস ক্যাম্পেইন। অ্যাড ম্যানেজার থেকে কি হয় বলেন তো? অ্যাড দেওয়া হয়। আপনি বলুন তো, অ্যাড ম্যানেজার থেকে কি করা হয়? অ্যাডগুলো ওই যে ক্রিয়েট করা হয়, ক্রিয়েট করে মানে ক্যাম্পেইন ক্রিয়েট ম্যানেজমেন্ট করা মানে হয়, তো সবকিছু পরিচালনা করে মনে হয়। ক্যাম্পেইন ক্রিয়েট করা হয়। তো আপনি বাসায় গিয়ে খুব আর্জেন্টলি গত ক্লাসের ভিডিওটা দেখে নেবেন, আর একবার না, কয়েকবার। একবার দেখতে গেলে তো বোরিং লাগে। একবার দেখতে ভালো লাগে, তাহলে কিভাবে হয়? এম্পায়ার বার্ন লেখছি না? আচ্ছা, সো ধরেন আমরা ক্যাম্পেইন অবজেক্টিভ যে কোনো একটা নিতে পারি। আমরা অ্যাওয়ারনেস ক্যাম্পেইন অবজেক্টিভটা নিলাম, এখন হচ্ছে কন্টিনিউ। আচ্ছা, তো প্রথম থেকে আজকে কত ক্লাসে, তো আমরা জাস্ট আগের ক্লাসে 5 নম্বর ক্লাসে আমরা জাস্ট জেনে না বুঝে সবকিছু করেছি, কোন জায়গায় কি আছে না আছে, কেন করব না করব, বেস্ট প্র্যাকটিসেস কি, তিনটা জিনিস, কেন করব, কিভাবে কাজ করে, বেস্ট প্র্যাকটিসেস কি, দুইটা জিনিস। সো আমরা পুরো ক্যাম্পেইন এভাবে কথা বলবো, ক্যাম্পেইনের প্রতিটা আদ্যপন্থা, প্রতিটা পার্ট। প্রথম কথা হচ্ছে কিভাবে কাজ করে, অ্যান্ড বেস্ট প্র্যাকটিসেস মানে হচ্ছে আমি কিভাবে কাজ করি, অ্যান্ড এক্স্যাক্টলি কিভাবে হওয়া উচিত, এটা শেয়ার করব। সাধারণ প্রথম হচ্ছে ক্যাম্পেইনের নাম। প্রথম একটা ক্যাম্পেইনের নাম দিতে হবে। নেমিংটা খুবই ইম্পর্টেন্ট। নামটা কি খুবই ইম্পর্টেন্ট, কারণ আপনার অ্যাকাউন্টে অনেকগুলো ক্যাম্পেইন থাকবে, 10টা 12টা, হ্যাঁ 20-25টা ক্যাম্পেইন থাকতে পারে। এখন কোন ক্যাম্পেইন কোন বিষয়ে দিচ্ছেন এটা যদি আপনি নাম দেখে না বোঝেন, যখন আপনি ক্যাম্পেইন রিপোর্টিং করতে যাবেন, তবে কোন ক্যাম্পেইন থেকে রেজাল্ট আসতেছে না আসতেছে এটা আপনি বুঝতে পারবেন না। সো ক্যাম্পেইনের রিপোর্টিংটা অনেক অনেক ইম্পর্টেন্ট। ওকে, আচ্ছা, সো ক্যাম্পেইনটাকে বোঝার জন্য বা সহজ কথায় বললে ক্যাম্পেইনের নামটা খুব ইম্পর্টেন্ট। এখন আপনি নামটা কিভাবে দিবেন? প্রোডাক্ট অ্যান্ড হচ্ছে বিজনেস, প্রোডাক্ট অ্যান্ড বিজনেস। প্রথমে আপনি বিজনেসের নাম দিবেন। আচ্ছা ধরেন আহ, এটা পেজটার নাম হচ্ছে কোয়াট, ঠিক আছে, বা ধর হচ্ছে স্টার কুইন্স বিউটি পার্লার, ধরেন স্টার কুইন। একটা সেকেন্ড। আচ্ছা, সর্বপ্রথম হচ্ছে ধরেন এই বিউটি পার্লার নাম হচ্ছে স্টার কুইন। সো আমি এখানে SQ দিলাম সহজে বোঝার জন্য, স্টার কুইন্স বিউটি পার্লার। আচ্ছা, এরপরে হচ্ছে প্রোডাক্টটা কি, অথবা আমি কি প্রমোট করতেছি। ধরেন আমার, ধরেন ঈদ নিয়ে একটা ক্যাম্পেইন চলতেছে, তো আমি ঈদের নাম দিতে পারি। পরে ধরেন একটা সামারের ক্যাম্পেইন চলতেছে, অথবা ধরেন উইন্টারের কালেকশনের ক্যাম্পেইন চলতেছে, আমি ওই স্পেসিফিক ওই নামটা আমি অ্যাড করতে পারি, ঠিক আছে। এখন আমার যে অ্যাকাউন্টটা, এটা এটার মধ্যে অনেকগুলো বিজনেস জন্য অ্যাড রান করা হয়, ঠিক আছে। আপনারা যদি একটা অ্যাকাউন্টে দুইটা বিজনেসের জন্য অ্যাড রান করেন, তাহলে প্রথমে বিজনেসের নামটা দিতে হবে। আর যদি মনে করেন একটা বিজনেসের অ্যাডই রান করেন, তাহলে আর বিজনেসের নামটা দেওয়া প্রয়োজন হইতেছে না, ঠিক আছে। জাস্ট প্রমোশনাল ক্যাম্পেইনের কিছু নাম, প্রোডাক্টের নাম হতে পারে, জাস্ট ধরেন আর যে প্রোডাক্ট নিয়ে হচ্ছে প্রোডাক্টের শর্ট নাম দিলেন, ওই ক্যাম্পেইনের গোল কি, সেলস ক্যাম্পেইন, মেসেজ ক্যাম্পেইন, ক্যাম্পেইনের গোল নিয়ে একটা দিলেন, ঠিক আছে।
সো ধরেন আমার এটা আহ, আহ, দেখলাম আমি সামার ক্যাম্পেইন। ওকে, সামার ক্যাম্পেইন অ্যান্ড অবজেক্টিভ হচ্ছে অ্যাওয়ারনেস ক্যাম্পেইন। আমি এখানে লিখলাম অ্যাওয়ারনেস, সামার অ্যাওয়ারনেস ক্যাম্পেইন। আচ্ছা, ক্যাম্পেইন না দিলেও হইতেছে, কারণ আমরা বুঝতেছি এটা অলরেডি ক্যাম্পেইন। এরপরে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে ডেট দেওয়া। কি দেওয়া? ডেট দেওয়া। ডেটটা দিলে আপনি খুব ক্লিয়ারলি বুঝতে পারবেন। সো ডেটটা আপনি কিভাবে দিবেন? আপনি সরাসরি মাসের নাম লিখে দিতে পারেন, অথবা ধরেন আজকে হচ্ছে 15 এপ্রিল, 15 এপ্রিল এটা দিতে পারেন 24 অথবা 2025, এভাবে আপনি নামটা দিতে পারেন। এপ্রিল লিখবেন, মানে ওই যে ডেট চার্ট না দিয়ে এপ্রিল লিখবেন, তাহলে বুঝতে আপনার সহজ হবে। তো সামার অ্যাওয়ারনেস ক্যাম্পেইন 15 এপ্রিল 2025, 15 এপ্রিল আমি শুরু করছি, তাহলে এটা বোঝা যাবে। ঠিক আছে? সো ভালো একটা ট্র্যাকশন থাকবে আপনার ভিতরে, যে অমুক তারিখ থেকে শুরু করতেছি না মাঝ মধ্যে এমন হইতেছে। তো আমি এভাবে ইউজ করি। ঠিক আছে? আপনারা যদি এভাবে ইউজ করেন, আই হোপ বেটার একটা ট্র্যাকশন পাবেন আপনার ক্যাম্পেইনের জন্য। ওকে, এন্ড অফ এভরিথিং এটা আসলে কোনো রকেটস, এটা কোনো ধরা বাঁধা নিয়ম কারণ নাই যে এভাবে হইতে হবে। আপনার কাছে যেভাবে ভালো মনে হয় আপনি এভাবে করতে পারেন। ওকে, আচ্ছা, এরপর হচ্ছে বাইং টাইপ, অ্যাকশন, অকশন অথবা রিজার্ভশন, এটা নিয়ে আমরা কথা বলতেছি না। আচ্ছা, আপনি তো প্রথমে ক্যাম্পেইন ক্রিয়েট করার সময় ক্যাম্পেইন অবজেক্টিভ সিলেক্ট করেছিলেন, তাই না? এখন আপনি এখানে এসে আবার ক্যাম্পেইন অবজেক্টিভগুলো চেঞ্জ করতে পারবেন। আমি এখান থেকেও চেঞ্জ করা যাবে। আচ্ছা, এরপরে হচ্ছে বলতেছে ক্যাম্পেইন স্পেন্ডিং লিমিট। এটা আসলে নতুনদের ক্ষেত্রে প্রয়োজন হয় না, যারা আসলে বাজেট অনেক বেশি, যে আমি এই ক্যাম্পেইনে টোটাল $1000 বেশি আর খরচ করবো না। ঠিক আছে? সো $1000 খরচ হলে অটোমেটিক ক্যাম্পেইন স্টপ হয়ে যাবে। সো এটা ইউজ করার প্রয়োজন দেখতেছি না আমি। এরপর হচ্ছে অ্যাডভান্টেজ ক্যাম্পেইন বাজেট। অ্যাডভান্টেজ অথবা অ্যাডভান্টেজ, বাংলা ভাষায় বললো হচ্ছে অ্যাডভান্টেজ, আর যদি আপনি ইউএসএ তে অ্যাকসেন্টে বলেন অ্যাডভান্টেজ। জানেন তো আপনারা? আপনি জানেন তো? আচ্ছা, অ্যাডভান্টেজ ক্যাম্পেইন বাজেট, ওরা হচ্ছে ইন্টারনেট, ওরা হচ্ছে সেনার, শব্দগুলো আসে না? এবার ইউজ করেন আপনারা কখনো? আচ্ছা, অ্যাকসেন্ট একটু টাফ। অ্যাকসেন্ট ইউজ করলে তো সবগুলোতে ইউজ করা একটু টাফ। মানে এক্সেল যেটা হচ্ছে, মানে এক্সেল বলতে কিছু এক্সিস্ট করে না, এন্ড অফ এভরিথিং, মানে এক্স্যাক্টলি ভাষাই ওইটা। ঠিক আছে? কিন্তু আমরা আমাদের মতো করে বলি আর কি। আমাদের শুরু থেকে শেখানো হইতেছে ভুলটা। বাট হ্যাঁ, এখন যারা শিখতেছে আমাদের নেক্সট জেনারেশন, আই হোপ তার শুদ্ধটাই শিখতেছে। আচ্ছা, অ্যাডভান্স ক্যাম্পেইন বাজেট, সেখানে আপনি অফ অন করে দিতে পারেন। এই জিনিসটা কি, কিভাবে কাজ করে, এটা নিয়ে সামনে আলোচনা করতেছি। এবি টেস্টিং নামে একটা সেকশন, এই সেকশনটা সামনে থাকবে না। এবি টেস্টিং মানে হচ্ছে আপনি দুইটা টাইপের ক্যাম্পেইন রান করলেন, কোনটা ভালো কাজ করতেছে এটা বোঝার জন্য। এবি টেস্টিং ফিচারটা আমি এখনো পর্যন্ত ইউজ করিনি আমার পুরো ক্যারিয়ারে, এবং সামনের যে ক্যাম্পেইন আপডেট আসতেছে এটার মধ্যে ফিচারটা থাকতেছে না, সেটা নিয়ে আসলে কথা বলার লাভ হইতেছে না। আচ্ছা, স্পেশাল অ্যাড ক্যাটাগরি, এটা কি জিনিস? দেখেন এখানে কি কি আছে। ফাইন্যান্সিয়াল প্রোডাক্ট, সার্ভিস, ফর্মালি ক্রেডিট কার্ড। আপনি যদি ক্রেডিট কার্ডের প্রমোশন করতে চান, আহ, সেক্ষেত্রে ফেসবুক থেকে এক্সট্রা ভেরিফিকেশন নিতে হবে। এমপ্লয়মেন্ট, যদি আপনি হায়ারিং প্রসেসিং এর কোনো পোস্ট অ্যাড রান করতে চান, ফেসবুক থেকে আলাদা ভেরিফিকেশন নিতে হবে। ঠিক আছে? হাউজিং, হাউজিং যদি অ্যাড দিতে চান, যেমন প্রপার্টি লিস্টিং, হোম ইন্স্যুরেন্স, মর্টগেজেস, রিলেটেড অপরচুনিটিস, এগুলোর জন্য অ্যাড রান করতে চাইলে আপনাকে এক্সট্রা ভেরিফিকেশন নিতে হবে ফেসবুক থেকে। সোশ্যাল ইস্যুস, ইলেকশনস অ্যান্ড পলিটিক্স, ইলেকশন পলিটিক্স অ্যাড দিতে চাইলেও আপনাকে কি করতে হবে?
আলাদা ভেরিফিকেশন নিতে হবে। ওকে, সো এই ভেরিফিকেশন এটা আসলে খুব বেশি একটা দেওয়া হয় না। যদি আপনি এগুলার অ্যাড দেন তাহলে হচ্ছে একটু ফেসবুককে ঘুরে ফিরে বললে ক্যাম্পেইনগুলো রান করা যায় আর কি। বুঝতে পেরেছেন? সরাসরি ক্রেডিট কার্ডের সার্ভিস এটা উল্লেখ না করে এমনভাবে কথাটা বলেন, ক্যাপশনের মধ্যে এমনভাবে বলেন যাতে ফেসবুক ডিটেক্ট করতে না পারে। ইমেজ কিন্তু ফেসবুক তত ভালো করে রিড করতে পারে না, ঠিক আছে? আর সামনে হয়তো রিড করতে পারবে, যেহেতু এই টুল ইমেজ রিড করতে পারে। আগে রিড করতে পারতো না, আই হোপ সামনে থেকে রিড করতে পারার কথা। সো বাট হ্যাঁ, এখনো পর্যন্ত আহ, আপনি চেষ্টা করবেন ক্রেডিট কার্ড ইনফরমেশনটা হাইলাইট না করে অন্যভাবে বলার জন্য, তাহলে হচ্ছে একটা অ্যাপ্রুভাল নেওয়া যায়। আচ্ছা, আর আমার কাছে একদিন আসছিল এক লোক, জার্মানিতে দাঁড়াইছে, উনি অ্যাড রান করবে। সো ওনার ক্যাম্পেইন আমি ক্রিয়েটই করতে পারলাম না, যতবারই ক্রিয়েট করছি রিজেক্ট করে দিতেছে, কোনো ক্যাপশনই দেয়নি, তারপরে হচ্ছে রিজেক্ট করে দিছে। কারণ যেটা বুঝলাম শেষ পর্যন্ত সেটা হচ্ছে যে পেজ থেকে একটা চাইতেছে, ওই পেজটাই যে ইলেকশনের পেজ, পলিটিক্স পেজ, ফেসবুক এটা বুঝে গেছে। পেজ থেকে জায়ার দিয়ে দিয়েছি, ফেসবুক রিজেক্ট করে দিতেছে। আচ্ছা, তো এই হচ্ছে বিষয়। আপনাকে এক্সট্রা একটা ক্লিয়ারিফিকেশন বা ভেরিফিকেশন নিতে হবে, বাট অ্যাজ ইউজুয়াল এগুলো হয় না। আচ্ছা, খুব একটা ইউজ করা হয় না। সো ক্যাম্পেইনের মধ্যে মোটামুটি এই কয়টা জিনিসে আছে। সো ধরেন আজকে অ্যাডভান্টেজ ক্যাম্পেইন বাজেট কি, এটা কেন প্রয়োজন, খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, এটা বোঝার চেষ্টা করি। পরে হচ্ছে বাকি সেকশনগুলোতে আমরা চাইতেছি। আচ্ছা, অ্যাডভান্টেজ ক্যাম্পেইন বাজেট, তো অ্যাডভান্স ক্যাম্পেইন বাজেট এসিবি অথবা ক্যাম্পেইন বাজেট অপটিমাইজেশন, ঠিক আছে? একই কথা, বা সিবিও, অ্যাডভান্স ক্যাম্পেইন বাজেট অথবা ক্যাম্পেইন বাজেট অপটিমাইজেশন, একই কথা, ঠিক আছে? আপনি যে কোনো ইচ্ছে ওইটা বলতে, যেটা ইচ্ছা ওইটাই বলতে পারেন। হোয়াট ইজ ক্যাম্পেইন বাজেট অপটিমাইজেশন? দেখেন একটা সিনারিও দেখেন, এদিকে খেয়াল করি। এদিকে একটা ক্যাম্পেইনের মধ্যে তিনটা অ্যাড সেট আছে। ক্যাম্পেইনের স্ট্রাকচার কি? একটা স্ট্যান্ডার্ড ক্যাম্পেইনে অ্যাড সেট, তারপর হচ্ছে অ্যাড। হ্যাঁ, একটা ক্যাম্পেইনের মধ্যে কয়টা অ্যাড সেট থাকা লাগবে? তিনটা তো এখানে দেখা যাইতেছে। আমি ক্লাসে কোনটা বলছি? ফর্মুলাটা কি? তো ক্যাম্পেইনে থাকবে দুইটা 1 অ্যাড 2 সেট 3 অথবা 1 2 2 ফর্মুলা, এটা বলে দিলে হইতো 1 2 3, তো 1 2 2 ফর্মুলা যে কোনো একটা। সো 1 2 3 টাই ফলো করতে পারেন। সো একটা ক্যাম্পেইন, দুইটা অ্যাড সেট, তিনটা অ্যাড। এখন দেখেন একটা ক্যাম্পেইন, এগুলোর মধ্যে তিনটা করে অ্যাড সেট আছে, তিনটার মধ্যে তিনটা করে অ্যাড আছে, টোটাল 9টা অ্যাড। একটা ক্যাম্পেইনের মধ্যে কয়টা অ্যাড হয়ে গেল? 9টা অ্যাড। এখন এতগুলো অ্যাড দেওয়ার কারণটা কি? কারণ কোনটা ভালো পারফর্ম করবে সেটা তো আপনি জানেন না, জানেন? এক্সাম্পল আমি আপনাদেরকে এখান থেকে দেখাই। ধরেন এই একটা সিঙ্গেল ক্যাম্পেইন, যদি ম্যাক্সিমাম দিয়ে দিই রিপোর্টিংটা, এখানে ডেট দেওয়া যায় কবে থেকে কবে রেজাল্ট দেখতে যাচ্ছেন, ম্যাক্সিমাম দিলাম। দেওয়ার পরে এই একটা সিঙ্গেল ক্যাম্পেইন থেকে $1200 খরচ হয়েছে। সো অ্যাডসেট হচ্ছে তিনটা অ্যাডসেটের মধ্যে কিন্তু একরকম খরচ হয়নি। এটার মধ্যে হচ্ছে 800, এটার মধ্যে আবার 350 সামথিং। আচ্ছা, এরপর দেখেন যদি আমি অ্যাডসেটে যাই, আচ্ছা এভাবে না যাই, এভাবে যাই, এটার মধ্যে যাই, কতগুলো অ্যাড এখানে? 14টা অ্যাড দেওয়া হয়েছে টোটাল, হ্যাঁ 14 দেখাইতেছে। সো অনেক অ্যাড আসলে দেওয়া হয়েছে। এখন দেখেন সবগুলা কিন্তু চলতেছে, অনেক কিছু কিছু অফ, কিছু কিছু রানিং। এই জিনিসটা কেন হলো? তারপরে এখন বেস্ট পারফর্মিং ছিল এই অ্যাডসেটটা, এটার মধ্যে যাওয়ার পরে
আমরা যদি দেখি এই অ্যাডটা থেকে সেল আসছে ধরেন 155টা, ঠিক আছে, বাকিগুলো থেকে 16টা 10টা এভাবে করে টোটাল 189টা আসছে। সো এখন ক্যাম্পেইন আরওএস খুবই লো, আরওএস খুব একটা ভালো না, আরওএসটার ইমপ্রুভ হওয়া দরকার। আচ্ছা, এখন এই যে যে অ্যাড সেটটা, এটাতে আমি বেশি টাকা খরচ করছি, এটাতে রেজাল্টও কিন্তু বেশি আসছে। এটাতে ধরেন 1 লক্ষ টাকা খরচ হয়েছে একটা ভিডিওতে, বাকিগুলোতে তো টাকা খরচ হয় না। এখন আমি যদি ধরেন ভিডিও দিতাম একটা, আমি কি বুঝতে পারতাম তাহলে কোনটা ভালো পারফর্ম করতেছে? সো মার্কেটিং ইটস অল অ্যাবাউট এক্সপেরিমেন্ট। মার্কেটিং কি? ইটস অল অ্যাবাউট এক্সপেরিমেন্ট। বলেন, It's all about এক্সপেরিমেন্ট। কোনটা ভালো কাজ করবে আপনি কখনোই জানেন না। আপনি অনেক অনেক স্ট্র্যাটেজি জানেন, আপনি অনেক ভালো ক্যাম্পেইন স্ট্র্যাটেজিস্ট, মার্কেটিং স্ট্র্যাটেজিস্ট, আপনার হাতে এক ঘাতা চেকলিস্ট আছে যে এই স্ট্র্যাটেজি আমি বিজনেসে ইমপ্লিমেন্ট করতে পারি। দ্যাটস টু, দ্যাটস টোটালি ফাইন। কিন্তু সব বিজনেসের সিনারিও একরকম হয় না। একই নিশ, মানে একই একই নিশ বলতে পারেন ই কমার্স অথবা ফাইন্যান্সিয়াল সার্ভিস অথবা লয়ার সার্ভিস, যে কোনো সার্ভিস, ক্লিনিং সার্ভিস, যে কোনো সার্ভিস হতে পারে। একই নিশের মধ্যে দুইটা বিজনেস জন্য দুইটা ক্যাম্পেইন আলাদা হয়ে যাবে, দুইটা স্ট্র্যাটেজি আলাদা হয়ে যাবে, ঠিক আছে। এই যে ই কমার্স বিজনেসটা, এটার ক্যাম্পেইন স্ট্র্যাটেজি আলাদা, আর অন্যান্য বিজনেসের ক্যাম্পেইন স্ট্র্যাটেজি আলাদা, ঠিক আছে। মেইন, আপনি অনেক স্ট্র্যাটেজি জানেন, কিন্তু এক্স্যাক্টলি এই বিজনেসের জন্য কোনটা কাজ করবে সেটা তো আপনি জানেন না। সেটা আপনাকে এক্সপেরিমেন্ট করে করে বুঝতে হবে, ঠিক আছে। এখন ডে ওয়ান যদি আপনাকে কেউ এসে বলে যে ভাই তোমাকে আমি 10-15 লাখ টাকা দিতেছি, আমার জন্য 1-1.5 কোটি টাকা সেল আইনা দাও, এটা আপনি পারবেন? ডেফিনেটলি পারবেন, কিন্তু বুঝতে হবে সে আসলে কত দিনে চাইতেছে। এখন বিজনেস তো একটা স্ট্র্যাটেজি, ইটস নট এ গেম যে আমি খেললাম আর শেষ হয়ে গেল। বিজনেসের প্রতিটা এক্সপেক্ট দেখতে হবে যে ঠিক আছে কিনা, তারপর আপনি ক্যাম্পেইন রান করতে যাবেন, ঠিক আছে। সো প্রোডাক্ট, প্রাইস, প্লেসমেন্ট এন্ড হচ্ছে প্রমোশন। শুরুতে হচ্ছে প্রোডাক্ট আপ টু দ্য মার্ক কিনা, প্রোডাক্টে আপনি কি কি স্ট্র্যাটেজি খাটাইতে পারেন। ইফ দ্য প্রোডাক্ট ইজ মার্কেট ফিট, দেন আপনি প্রাইসের দিকে যাবেন, দেন হচ্ছে প্লেসমেন্ট, এটার দিকে যাবেন, দেন হচ্ছে প্রমোশন। সো এবার জিনিসটা কাজ করে। তো কথা হচ্ছে ক্যাম্পেইন গুলো কি আপনার কি অফ হয় নাকি নিজের অফ করা? আপনার প্রতি কিছু অফ হয় না। আচ্ছা, সো এইটাই আর কি এই জিনিসটা। অ্যাডভান্টেজ ক্যাম্পেইন বাজেট, এখানে 9টা করে অ্যাড দেওয়া আছে। এখন দেখেন বাজেটটা দুই জায়গাতে দেওয়া যায়। কয় জায়গাতে? হয়তো আমি বাজেটটা অ্যাডস ক্যাম্পেইনের মধ্যে দিব, অথবা আমি অ্যাড সেটের মধ্যে দিব। কোন কোন জায়গাতে? অ্যাড সেটে তাহলে অ্যাড ক্যাম্পেইনে। আপনার মুখের মধ্যে আলো করতেছে। আচ্ছা, ক্যাম্পেইন লেভেলে দেওয়া যায় অথবা অ্যাড সেট লেভেলে দেওয়া যায়। ওকে, এখন ধরেন এই জায়গায় দিলাম হচ্ছে অ্যাড সেট লেভেলে, আর এই জায়গায় দিলাম হচ্ছে ক্যাম্পেইন লেভেলে। কি লেভেলে? ক্যাম্পেইন লেভেল। আচ্ছা, বাজেট কয় জায়গাতে দেওয়া যায় বলেন? দুই জায়গায়। ক্যাম্পেইন লেভেল, আর হচ্ছে অ্যাড সেট। অ্যাড সেট লেভেল। ক্যাম্পেইন লেভেল আর কি অ্যাড সেট লেভেল। আমি তো অ্যাড সেটের মধ্যে বাজেটগুলো দিলাম, ধরেন 3টে অ্যাড সেটের মধ্যে $10 করে $30 অ্যাড দিলাম। আচ্ছা, আমার $30 খরচ হওয়ার পরে এই অ্যাড সেট থেকে সেল পেলাম 10টা, সরি এই অ্যাড সেট থেকে সেল পেলাম হচ্ছে 5টা, 5টা না, হ্যাঁ, খরচ হচ্ছে $10। এই অ্যাড সেট থেকে সেল পেলাম 2টা, কিন্তু খরচ হচ্ছে $10। আর এই অ্যাড সেট থেকে সেল পেলাম 3টা, $10 কিন্তু ঠিকই খরচ হয়েছে, ঠিক আছে। আচ্ছা, তাহলে আবার এই সিনারিওটা দেখেন, আমি এবার বাজেটগুলো অ্যাড সেটের মধ্যে না দিয়ে আমি ক্যাম্পেইনের মধ্যে দিলাম। কোথায় দিলাম? ক্যাম্পেইন। ক্যাম্পেইনের মধ্যে। সো ক্যাম্পেইনের মধ্যে দিলাম, আমি ক্যাম্পেইনে বলে দিলাম যে ভাই তুমি তোমার মতো করে
বাজেটটা ডিস্ট্রিবিউট করে দাও। বেস্ট পারফর্মিং অ্যাড সেটের মধ্যে কোনটা ভালো পারফর্ম করে ওইটার মধ্যে বেশি টাকা তুমি ঢেলা দিও। ঠিক আছে? সো দায়িত্বটা আমি ক্যাম্পেইনকে দিয়ে দিলাম। কাকে দিয়ে দিলাম? So, এখন দেখেন রেজাল্টটা কি আসছে। এই লোক মেবি 10টা সেল পাইছে, খরচ করছে $18। এই লোক পাইছে 3টা, খরচ করছে আবার কম $60। এই লোক পাইছে 2টা, তার আরো কম খরচ করছে $5। ঠিক আছে? সো তাইলে জিনিসটা কি অপটিমাইজ হইলো কিনা? অপটিমাইজ হয়েছে না জিনিসটা? আমি কম টাকায় আরো বেশি সেল পাইলাম, কম টাকায় আরো বেশি সেল পাইলাম। আচ্ছা, সো এখানে $10 খরচ করে 2টা পাইলাম, তাহলে আমার কিছু টাকা বার্ন হইলো এখানে। এখানে যেহেতু রেজাল্ট কম আসছে, খরচও কম হয়েছে। ওকে, তাইলে এখন আমরা বুঝতে পারতেছি যে কোন ক্যাম্পেইনটা ভালো পারফর্ম করতেছে, এন্ড ওইটার পরে যেটা ভালো পারফর্ম করতেছে ওইটাতে বেশি বাজেট দিলাম, রেজাল্টও বেশি আসলো। তাইলে আমরা কোন প্রসেসটা ফলো করব? ক্যাম্পেইন। আচ্ছা, তাহলে এইটা হচ্ছে উইদাউট ক্যাম্পেইন বাজেট বা এসিবি। এটা হচ্ছে উইথ সিবিও বা এসিবি। এটা ক্যাম্পেইন বাজেট অপটিমাইজেশন অপশনটা অন করা আর এখানে অপশনটা অফ করা। ঠিক আছে? দেন ডেফিনেটলি আমরা এটা ইউজ করব। ওকে, আচ্ছা, এখন দেখেন আমার এই ক্যাম্পেইনটা ভালো পারফর্ম করলো, তাহলে আমি এটা থেকে লার্নিং নিতে পারি। মানে এই অ্যাডগুলো থেকে ভালো পারফর্ম করলো, তাহলে আমি লার্নিং নিতে পারি যে আমার অডিয়েন্স, আমার গ্রাহক কাস্টমাররা এই টাইপের অ্যাডগুলো বেশি পছন্দ করতেছে। এখানে আমি যে ভিডিওটা দিছি এটা তারা বেশি পছন্দ করতেছে, তাহলে সামনে থেকে আমি এই টাইপের ভিডিও আর বেশি বানাইতে পারি। ঠিক আছে? মানে আপনিও অনেক সিনেমাটিক, অনেক রসকস লাগায় ভিডিও বানাইলেন, হ্যাঁ, কোনো লাভ নাই যদি কাস্টমার সেটা অ্যাকসেপ্ট না করে। আমি আপনাদেরকে মিস্টার বিস্টের উদাহরণটা দিছিলাম, খেয়াল আছে আপনাদের? দেই নেই? দিয়েছি তো। মিস্টার বিস্ট তার গ্যাজেট এন্ড সে যখন ভিডিও বানায় সে কত টাকার গ্যাজেট ইউজ করে? কত টাকা বলছিলাম? সে একটা ভিডিওতে $14 মিলিয়ন খরচ করছে। ঠিক আছে? দ্যাট মিন কত? 140 কোটি টাকা। এমন না? হুম। সেখানে প্রাইস মানি ছিল $5 মিলিয়ন, বাকি $9 মিলিয়ন হচ্ছে তার গ্যাজেট। বুঝতে পারতেছেন? শিরিন সাইদ আছে না এখানে? সো $9 মিলিয়ন গ্যাজেট সে ইউজ করে, শত শত গোপ্রো, শত শত ক্যামেরা, অনেক অনেক গ্যাজেট তার কাছে আছে। কিন্তু আহ, তার ক্যামেরা যদি আপনি খেয়াল করেন, মানে খুব বেশি এইচডি না, যেমন একটা নেটফ্লিক্সের মুভি অথবা একটা বলিউডের মুভি যেরকম সিনেমাটিক ভাইব দেয়। মানে আপনি 100 কোটি টাকা বুঝতেছেন, শাহরুখ খানের মুভি বানাতে খরচ হয় কত টাকা? 500 কোটি টাকা। ঠিক আছে? সো 100 কোটি টাকা গ্যাজেট আছে, সিনেমাতে কোনো অংশ কম নাই কিন্তু। ঠিক আছে? তো সে চাইলে ওই লেভেলের সিনেমাটিক, ওই লেভেলের কারিশমা দিয়ে বানাইতে পারে। কিন্তু খুবই সিম্পল। হ্যাঁ, অনেক স্ট্রাকচার ওয়েতে জিনিসটা করে, বাট সিনেমাটিক কিন্তু খুবই সিম্পল, অনেক বেশি কালার গ্রেডিং নাই, এখন হচ্ছে অনেক হাই সিনেমাটিক, এমন কিছুই নাই কিন্তু। খেয়াল করছেন আপনারা? তাহলে এই জিনিসটা কেন? একটাই রিজন, যে মানুষ আসলে রিয়েলিটি চায়, ওইটা বেশি লাইক করে, ওইটা বেশি পছন্দ করে। না, আমাদের ক্ষেত্রে আমরা আমাদের রিয়েল এক্সাম্পলও যেটা দেখলাম, আমরা অনেক সিনেমাটিক ভিডিও অনেক অ্যাড দিছি, মানুষ কাজ করতেছে না, কিন্তু জাস্ট মোবাইল দিয়ে সামনে এসে জাস্ট এক্সপ্লেন করছে যে আমাদের প্রোডাক্ট হচ্ছে এটা, আর সার্ভিং সামথিং লাইক দ্যাট, আর ফিচার ইজ সামথিং, মানুষ এটা হিউজ রেসপন্স। তাহলে আমার এই যে সিনেমাটিক মানে এডিট করলাম, দেন এত কিছু, সো মানুষ সবসময় রিয়েলিটি চায়, বাস্তবটাকে অ্যাকসেপ্ট করতে চায়। ওকে, তো এখন কথা হচ্ছে, হইতে পারে সিনেমাটিক বেশি পছন্দ করে, ইট ডিপেন্ডস মানুষ কোনটা পছন্দ করতেছে, কারণ সব অডিয়েন্স এক না। আচ্ছা, এখন যেহেতু এই অ্যাডসেটটা ভালো পারফর্ম করতেছে, দ্যাট মিন এই টাইপের
ভিডিও ছবি মানুষ বেশি পছন্দ করে, এই টাইপটাকে আরো বেশি আমি কিভাবে ইমপ্রুভ করতে পারি সেটা ট্রাই করতে হবে। যেগুলো পারফর্ম করে না এগুলো বাদ দিতে হবে। ঠিক আছে? আচ্ছা, এখন এটা হচ্ছে কথা, আমরা অপটিমাইজটা এভাবে করতে পারি। তাহলে এখন কথা হচ্ছে, আমরা যখন ক্যাম্পেইন স্টার্ট করতেছি তাহলে কি আমরা এভাবে স্টার্ট করবো কিনা? উত্তর হচ্ছে না। ঠিক আছে? কারণ হচ্ছে আহ, আপনি যখন ক্যাম্পেইন স্টার্ট করবেন তখন বাজেট দিবেন হচ্ছে অ্যাডসেট লেভেলে। কোথায়? অ্যাডসেট লেভেলে। কোথায় দিবেন? অ্যাডসেট লেভেলে। আচ্ছা, একটা অ্যাড আপনি অনেক টাকা খরচ করে বানাইছেন। ঠিক আছে? একটা ভিডিও টাকা খরচ করে কি বানাইছেন, একটা ইমেজ টাকা খরচ করে বানাইছেন। সো ফেসবুক যেটা করে, যেটা একটু ভালো পারফর্ম করে, সব বাজেট ওইটাকে দিয়ে দেয়। ইউজুয়ালি এটাই হওয়া উচিত। কিন্তু অপর সাইডে আরেকটা বিষয় আছে, যে অ্যাডগুলোতে ফেসবুক বাজেট খরচ করে নাই, সো এটা বেশি মানুষের কাছে যায় নাই। যেহেতু বেশি মানুষের কাছে যায় নাই, আদতে একটা ভালো কি খারাপ আমার তো এটা বোঝার সুযোগ থাকতেছে না। সো প্রথমে আমাকে খরচ করতে হবে, ক্যাম্পেইনের পিছনে টাকা খরচ করে বুঝতে হবে এটা পারফর্ম করতেছে কি করতেছে না। আমি যদি খরচই না করি তাহলে তো বুঝতে পারবো না, তাই না? তো শিরিন সাইদ, আপনি নাই এখানে, না আমি শুনতেছি। শোনার সাথে তো ঘুমাইলে তো হবে না, আপনি হেলান ছেড়ে বসেন। আচ্ছা, তুই কোনটা দেখতে টান দে। কি তুই টান দিতে এই সাইডটা টান দে। এটা না, এই সামনে সাইড। কর, সামনে ফ্যানের সাথে না। আচ্ছা, তো ধরেন ক্যাম্পেইন যখন শুরু করতেছি তখন হচ্ছে অ্যাডসেট লেভেলে বাজেটটা দিব, যাতে ফেসবুক অ্যাটলিস্ট খরচ করে, খরচ করার পরে না বুঝতে পারবো কাজ করে কি করে না। মাঠে যদি নাই নামি আর যদি বলে কাজ করে নেই তাহলে তো হলো না, আগে তো মাঠে নামাইতে হবে আপনাকে। ওকে, আচ্ছা। সো ধরেন 3-4 দিন ক্যাম্পেইন রান করার পরে হচ্ছে আপনি ক্যাম্পেইন বাজেট ইউজ করতে পারেন। 3-4 দিন পরেই কেন আমি ক্যাম্পেইন বাজেট ইউজ করবো বা অ্যাডভান্স বাজেটটা ইউজ করবো? কারণ হচ্ছে একটা ক্যাম্পেইন অপটিমাইজ হইতে, খুব ভালো করে মনে রাখেন, একটা ক্যাম্পেইন অপটিমাইজ হইতে 3 থেকে 7 দিন সময় লাগে। কয় থেকে কয় দিন? 3 থেকে 7 দিন। তো একটা ক্যাম্পেইন আপনি ক্রিয়েট করলেন, রান করে দিলেন, তারপর হচ্ছে ওয়েট করতে হবে। হাত দেওয়া যাবে না 3 দিন পর্যন্ত। ক্যাম্পেইনে কি করে যাবে না? হাত দেওয়া যাবে না, চলতেছে, চলতে থাকে। ওকে, সো 3 দিন পরে আপনি দেখবেন যে কি অবস্থা। তারপরে দেখবেন কোনটা ভালো পারফর্ম করতেছে, ওটা চালু রাখবেন। আর যেটা ভালো পারফর্ম করতেছে না, এটা অফ করে দিবেন। ঠিক আছে? অথবা আহ, না, এটা এটা না করে 3 দিন পরে আপনি বাজেটটা অ্যাডসেট লেভেল থেকে উঠে দিয়ে ক্যাম্পেইন লেভেলে দিয়ে দিবেন। তাহলে ওটা অ্যাডভান্স ক্যাম্পেইন বাজেট হয়ে যাবে। ঠিক আছে? তখন যেগুলো লো পারফর্মিং এটাতে খুব বেশি একটা খরচ করবে না, সেটা বেস্ট পারফর্মিং ওটাতে বেশি খরচ করবে। বুঝতে পারতেছেন? তাহলে প্রথম 3 দিন পর্যন্ত ওয়েট করতে হবে। খুব থিওরিটিক্যাল কথাবার্তা হইতেছে, এন্ড থিওরিটিক্যাল কথাবার্তাই হবে, টেকনিক্যাল কাজ খুব বেশি একটা নাই। টেকনিক্যাল কাজ সামনে আসবে। ওকে, আচ্ছা। এরপরে এখন আসেন আসলে ক্যাম্পেইনটা কিভাবে অপটিমাইজ হয়, ফেসবুকে ক্যাম্পেইন কিভাবে অপটিমাইজ হয়। ডু ইউ হ্যাভ এন আইডিয়া? আই হোপ নো। সো আহ, ধরেন ফেসবুকে যত টাইপের অডিয়েন্স আছে বা বাংলাদেশের যত টাইপের অডিয়েন্স আছে বা পৃথিবীতে যত টাইপের মানুষ আছে, সব মানুষ কিন্তু একরকম না, সবার সবকিছুতে হ্যাবিট নাই, তাই না? আচ্ছা, একটা রিয়েল চেক নেই, আপনার সবচেয়ে পছন্দের জিনিস কোনটা? একটা পছন্দ, একটা হ্যাবিট, হবি। হবি ঘুমানো, ঘুমানো? এছাড়া কোনো হ্যাবিট নেই। তুই ঘুমাস?
হ্যাঁ, ঘুমার সময় পাই না তো, যখনই মানুষের ফ্রি টাইমে তো হ্যাবিট হয়, তো আমার ফ্রি টাইমটা আমি ঘুমাই। কারণ আচ্ছা, আমি আমি দিনে খুবই কম আজকে ঘুমাই, রাতে 3-4 ঘন্টা। আজকে রাতে 12টা না 1টা দিকে ঘুমাই গেছি, 2:30টার দিকে উঠে গেছি। উঠে দেখি ঠান্ডা হাওয়া, মানে গতকাল তো ভালো ঠান্ডা পড়ছে। আপনার তো জানি না আপনার শহর ছিলেন কিনা। বৃষ্টি ছিল। হ্যাঁ, আমি 4টা পর্যন্ত থাকি, so আমি জানি। হ্যাঁ, so আমার আর ঘুম আসতেছে না। আমি বসে বসে ফজর পর্যন্ত কাজ করলাম। ফজর নামাজে 10 মিনিট আছে, তারপর উঠে গেছি। নামাজ পড়ে কিছুক্ষণ বসে এরপরে ঘুমাইলাম আবার। সেই জন্যই খুব বেশি একটা ঘুম হয় না, আসলেও ঘুম চাপায় রাখতে চেষ্টা করি। সেকেন্ড একটা হ্যাবিট বলেন, কি করতে ভালো লাগে? ট্রাভেলিং, হ্যাং আউট, দেন হচ্ছে থাকে না অনেক কিছু। সময় হয় না। এটা কিছু নেই। সময় নেই। সময় হইল তখন তো কি করতে ভালো লাগে। হ্যাঁ, কোনো কিছুই না। কোনো কিছুই না। যদি সময় হয় তাহলে আমি বসে বসে শুধু সিরিজ দেখি, এটাই। আচ্ছা, এন্টারটেইনমেন্ট, মুভি দেখা, ঠিক আছে। আর আপনি? আমি 24 ঘন্টার মধ্যে 16-18 ঘন্টা ঘুমাই। আমি অনেক ঘুম কাতুর, মানে বাসার মধ্যে আমি এক পিস এত ঘুমাই, যার মানে আমার ঘুম নিয়ে সবাই বলে। আর মানে যদি টাইম পাই ঘুম ছাড়া আর্ট করি আর ঘোরাঘুরি, ঘোরাঘুরি, ঘোরাঘুরি আর এক্সট্রা অ্যাক্টিভিটি, আর্ট করা। আর্ট করা, দ্যাটস এ গুড সাইন। ওনা আর্ট করতে ভালো লাগে, আপনার মুভি দেখতে ভালো লাগে, তো দুইটা কি এক হইলো? মজার হ্যাবিট কখনো এক হয় না। আমার কি করতে ভালো লাগে? আচ্ছা, স্পেসিফিক উত্তর দিতে পারবো না, বাট হ্যাঁ, আমার কাজ করতে খুব ভালো লাগে। বিজনেস মার্কেটিং খুব ভালো লাগে, ঠিক আছে। আমাকে যদি আজকে বলে সারাদিন আজকে আমার কাছে আসবেন, আপনাকে 10 কোটি টাকার একটা মার্কেটিং ক্যাম্পেইনের কেস স্টাডি শোনাবো, আমি খুব আগ্রহ দিয়ে শুনবো, একটু বিরক্ত হবে না। আমার নাওয়া খাওয়া ঘুম থেকে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এটা। সো আমার এভিট অলওয়েজ বিজনেস। ভিডিও কি দেখবা? বিজনেস নিয়ে। ফেসবুক লেখালেখি ঘাটাঘাটি সবকিছু বিজনেস। সো আমার হেভিট বিজনেস ধরতে পারে। So আমার কাছে এই টাইপের কাজকর্ম আসলে ভালো লাগে। দেন সেকেন্ড হচ্ছে মিউজিক, গান টান ভালোই শুনি। আহ, এই আর ইংলিশ, যেহেতু প্র্যাকটিস করি, ইংলিশ অনেক ভিডিও আসে। এই হচ্ছে বিষয় আর কি। So এখন দেখেন, সব বিজনেসের কাস্টমার একরকম হয় না, সব মানুষের হেবিট, সব মানুষের ইন্টারেস্ট একরকম হয় না। তো ফেসবুক যত টাইপের মানুষ আছে সবাইকে আলাদা আলাদা ক্যাটাগরাইজ করে রাখছে, ঠিক আছে, আলাদা আলাদা আর্কাইভ সেভ করে রাখছে। তো যখন কেউ ক্যাম্পেইন রান করে, ধরেন ফেসবুকে 5টা ক্যাটাগরি অথবা ক্যাটাগরি 1, ধরেন ফেসবুকে 5 ক্যাটাগরি মানুষ আছে। প্রথম ক্যাটাগরিতে আছে ধরেন 10 মিলিয়ন, হ্যাঁ। এরপরে দেন দ্বিতীয় ক্যাটাগরিতে আছে ধরেন 5 মিলিয়ন, and then ক্যাটাগরি 3 তে আছে ধরেন 1 মিলিয়ন, and then 2 তে আছে 100K, 5 এ আছে 10K বা 50K। ধরেন এভাবে 5টা ক্যাটাগরি মানুষ ফেসবুকের মধ্যে আছে। ধরেন এই লোকগুলা হচ্ছে স্পোর্টস পছন্দ করে, ক্রিকেট অথবা ফুটবল। এই লোকগুলা হচ্ছে ধরেন এন্টারটেইনমেন্ট, মুভি দেখা, হ্যান ত্যান, এগুলো পছন্দ করে। 1 মিলিয়ন মানুষ ধরেন বিজনেস পছন্দ করে, উদ্যোক্তা, এন্টারপ্রেনারশিপ, এন্টারপ্রেনিউর, হ্যাঁ। 100K মানুষ ধরেন আর্ট টার্ট পছন্দ করে, ঠিক আছে। আর 50,000 মানুষ ধরেন শুধু ঘুমাইতে পছন্দ করে, ঠিক আছে। আচ্ছা, এখন ধরেন, এখন আপনি যখন একটা ক্যাম্পেইন রান করলেন, রান করার পরে ফেসবুক কি করবে? প্রতিটা ক্যাটাগরি থেকে 1,000 মানুষকে একটা দেখা প্রথমে। কয় হাজার মানুষকে? 1,000 মানুষকে। সো এটাকে বলা হচ্ছে সিপিএম বা কস্ট পার মাইল। সিপিএম একটা কথা আছে, কস্ট পার মাইল।
একটা মাইলস্টোন। সো সিপিএম 1000 মানুষ, সো 1000 মানুষকে সে অ্যাড দেখাবে। ওকে, সো দেখানোর পরে যেই ক্যাটাগরি থেকে বেশি পারচেস আসবে, গেস হোয়াট, ওই ক্যাটাগরিতে ফেসবুক বেশি অ্যাড দেখাবে। ঠিক আছে, এখন এই যে একটা প্রসেস সে ফলো করতেছে, ডে ওয়ানে সবগুলো যে 1000 লোককে দেখাইলো, দেখানোর পর যার থেকে ভালো পারফরমেন্স আসতেছে তার থেকে ওই ক্যাটাগরি মানুষকে আবার বেশি অ্যাড দেখাইতেছে। আচ্ছা ধরেন 1 মিলিয়ন যে মানুষ যারা বিজনেসে ইন্টারেস্টেড, হ্যাঁ, তাদেরকে বেশি বেশি অ্যাড দেখাইতেছে। বিজনেস, আচ্ছা, আর বাকিগুলোতে ফেসবুক আর খরচ করবে না। এই যে একটা প্রসিডিউর, এই প্রসিডিউরটা হয়তো আপনার 3 থেকে 7 দিন মতো সময় লাগতে পারে, এবং এই যে একটা টাইম পিরিয়ড, এই পিরিয়ডটাকে বলা হচ্ছে লার্নিং ফেজ। কি ফেজ? লার্নিং ফেজ। সো একটা ক্যাম্পেইন যখন আপনি রান করবেন, ক্যাম্পেইনটা প্রথমে লার্নিং ফেজে থাকবে। লার্নিং ফেজে থাকলে কিরকম দেখাবে? এই দেখেন অ্যাডগুলোকে দেখেন, অ্যাডগুলো কিন্তু অ্যাক্টিভ হয়নি, এগুলো লার্নিং ফেজে আছে, মানে লার্ন করতেছে এখন যে হোয়াট পারফর্মিং বেস্ট। ওকে, এখন যখন আপনার অ্যাডটার মধ্যে 100 থেকে 150 পারচেস আসবে, কত থেকে কত? 100 থেকে 150। 100 থেকে 150 পারচেস আপনার একটা ক্যাম্পেইনের মধ্যে আসবে। আর যদি মেসেজ মানে 100 থেকে 150 রেজাল্ট যদি আসে, ফেসবুক বুঝে যাবে যে আসলে এটার কাস্টমার কারা। ঠিক আছে, 100 থেকে 150 পারচেস হওয়ার আগে সাধারণভাবে লার্নিং থেকে অ্যাক্টিভ ফেজে যায় না। ঠিক আছে, কারণ 100 মানুষ যখন আপনার প্রোডাক্টটা পারচেস করলো, তখন এই 100 মানুষের উপর সে একটা সামারি করে যে হ্যাঁ এই টাইপের মানুষগুলো যেহেতু প্রোডাক্ট কিনতেছে, দেন এদের মধ্যে কারা আছে খুঁজে বের করো। ঠিক আছে, সো ফেসবুকের ক্যাম্পেইনটা এরকম, আপনি প্রথম দিনে যদি 1 লাখ টাকা বাজেট দেন, 10 লাখ টাকা সেল আসবে না কখনো, কারণ ইটস নট দ্য গেম। ফেসবুক জিনিসটাকে ডে বাই ডে অপটিমাইজ করে। আপনার দিন যত যাবে, ফেসবুক তত বেশি ডেটা পাবে আপনার বিজনেস সম্পর্কে, যে কারা এক্স্যাক্টলি আপনার প্রোডাক্ট কিনতেছে। সো আপনি যত বেশি টাকা খরচ করবেন, যত বেশি অ্যাড চালাবেন, ফেসবুক অ্যালগোরিদম আপনার বিজনেসের জন্য আপডেট হতে থাকবে তত বেশি। ঠিক আছে, আপনার ফেসবুক পিক্সেল, সামনে কথা বলবো, আপনার ওয়েবসাইটে যা যা ভিজিটর গেছে, 1 লক্ষ 2 লক্ষ মানুষ যা আপনার ওয়েবসাইট ভিজিট করে, তাহলে ফেসবুক তো ইজিলি বুঝতে পারবে কারা আপনার ওয়েবসাইটে গেছে, কারা প্রোডাক্ট কিনতেছে। সো ডে বাই ডে জিনিসটা অপটিমাইজ হবে, ডে 1 থেকে হিউজ পরিমাণ সেল আসবে না। সো প্রসেসটা স্টেপ বাই স্টেপ কাজ করে। সো লার্নিং ফেজ থেকে অ্যাক্টিভ ফেজে চলে আসবে, তখন আপনার জন্য দেখবেন তখন আরওআই অনেক ভালো। সিপিআর, সিপিআর মানে হচ্ছে কস্ট পার রেজাল্ট। সিপিআর মানে কি? কস্ট পার রেজাল্ট অনেক কমে আসতেছে, বুঝতে পারতেছেন? এই হচ্ছে বিষয়। আচ্ছা, যেমন ধরেন আমি এক্সাম্পল আপনাদেরকে লাইভ দেখাই। এই ক্যাম্পেইনটা গত মাসের মার্চের রোজা গেছে না, মার্চের 15 তারিখ, মার্চের 15 তারিখে সেল আসছে কয়টা? 3টা সেল আসছে, এখানে আবার আসছে একটা। দেখেন এক সেল আনতে $8 খরচ হয়ে গেছে, দেখবেন ভালো টাকা খরচ হয়েছে। আমি যদি এটা 16 তারিখে যাই, দেখেন $8 থেকে হয়ে গেছে $2, বুঝতে পারছেন? প্রথম দিন দিলে কত ছিল? $8, দিন হয়ে গেছে $2। 17 তারিখে মেবি একটু ভালো, 17 তারিখে আবার কস্ট বেড়ে গেছে, রেজাল্টও কিন্তু বাড়ছে এখানে। সো যেটাই হোক, আস্তে আস্তে ইমপ্রুভ করে। ঠিক আছে, ডে 1 থেকে 15 তারিখে ক্যাম্পেইনটা রান হয়েছে আর কি।
গত মাসের 15 তারিখে প্রত্যেকটা রেজাল্ট যায়নি। তাহলে অ্যাডভান্টেজ ক্যাম্পেইন বাজেট কিভাবে কাজ করে, কেন প্রয়োজন, কোন সময় কি করতে হবে, আপনারা কি বুঝতে পারছেন? আপনাদের কোনো মনে কোনো প্রশ্ন আছে? নাই, সেটা আমি আগে থেকে জানতাম, তারপর জিজ্ঞেস করলাম। আচ্ছা, তো দেখেন এই যে অ্যাডভান্টেজ ক্যাম্পেইন বাজেট, এখানে অপশনটা অফ করা আছে। তো আমরা অ্যাডসেট লেভেলে যাই। এখানে যাওয়ার পরে দেখেন বাজেট এন্ড শিডিউল নামে একটা অপশন আছে, এখানে বাজেট দেওয়া যাইতেছে। তাহলে অ্যাজ ইউজুয়াল এটাই থাকে, হ্যাঁ, বাজেটটা এখানে দেওয়ার অপশন দেয় ফেসবুক। সো এখানে যদি আমি বাজেটটা দেই তাহলে অ্যাডসেট লেভেল হয়ে গেল। কোথায়? অ্যাডসেট লেভেলে। এখানে তো অ্যাডসেট লেখা আছে, অ্যাওয়ারনেস অ্যাডসেট। না লেখা থাকলেও আপনাকে বুঝে নিতে হবে ক্যাম্পেইনের পরে হচ্ছে অ্যাডসেট থাকে। আচ্ছা, তো এখন আমি যদি অ্যাডভান্টেজ ক্যাম্পেইন বাজেট ইউজ করতে চাই, সেক্ষেত্রে আমি এটা অন করে দিলাম। অন করে দেওয়ার পরে এই আমি বাজেটটা এখানে দিলাম, দেন হচ্ছে এখানে কিন্তু আর বাজেট দেওয়া যাইতেছে না। এটা ক্যাম্পেইন লেভেলে। Your budget was set. Your budget was set. Exactly. Your budget was set using. কথা উল্টো হয়ে গেল না? আচ্ছা, update your budget at the campaign level. কি level? Campaign level. Okay, that's perfect. এবার আসেন আমরা পরবর্তী সেকশনে যাই। আচ্ছা, বাজেটটা দেওয়ার পরে এখানে আমাদের আরেকটা অপশন আছে, ক্যাম্পেইন বিড স্ট্র্যাটেজি। ক্যাম্পেইন বিড স্ট্র্যাটেজি, এটা একটা অপশন। বিড স্ট্র্যাটেজি কি জিনিস বা বিডিং কি বলেন তো? নিলাম করে আর কি, যেটা মানে আইপিএল এ যেরকম হয়। হ্যাঁ, অকশনের মধ্যে বিড হয়। অকশনের মধ্যে কি হয়? বিড হয়। অকশন হচ্ছে পুরো প্রসেসটার নাম, বাট এক্স্যাক্টলি যেটা হয় সেটাকে বলে কি? বিডিং। ঠিক আছে, তারা বিড করে। এখন ফেসবুকে যদি বিডিং সিস্টেমটা আছে, ফেসবুক যদি বিড করে, তাহলে ফেসবুকে কত ভাবে যে বিডিংটা হইতে পারে, তো সবগুলোর নাম হচ্ছে সামনে আমরা জানবো, এবং কোনটা কিভাবে কাজ করে, কেন, কোন সময়ে প্রয়োজন, কিভাবে কাজ করে, কোন সময় প্রয়োজন, দুইটাই আমরা যাবো। জানতে গিয়ে আমাদের মোটামুটি অনেক ক্যালকুলেশনও জানতে হবে। সো ইউ গাইস হ্যাভ টু প্রিপেয়ার মেন্টালি। ওকে, সো ধরেন প্রথমে হচ্ছে মেটা অ্যাডস বিডিং স্ট্র্যাটেজিস, বিড ভার্সেস বিডিং। আচ্ছা, এটা বিড মানে হচ্ছে টাকার অ্যামাউন্ট, আর বিডিং মানে হচ্ছে যখন আমি টাকা দিতেছি। বিড মানে কি? টাকার অ্যামাউন্ট। বিডিং মানে টাকা লেনদেন করা, টাকা নেওয়া দেওয়া, বা অকশনে যেটা করে আর কি মেইনলি। ওকে, সো অকশন প্রসেস যদি আমরা রিমেম্বার করি, তখন একজন অ্যাডভার্টাইজার তিনজনকে অ্যাড দেখাইতে চাইতেছে। সরি, তিনজন অ্যাডভার্টাইজার, তিনজন বিজনেস ওনার, বিজনেসম্যান, অথবা তিনজন মার্কেটার একজন মানুষকে অ্যাড দিতে চাইতেছে। তো সে তো আর এট এ টাইম তিনটা অ্যাড দেখতে পারবে না, নিশ্চয়ই কারোটা আগে পরে আসতে হবে। কার অ্যাডটা আগে শো করবে, এটা হচ্ছে প্রশ্ন। যারটা আগে শো করবে তারটাই তো কেনার পসিবিলিটি বেশি, তাই না? আচ্ছা, এখন এটার জন্য কাজ করা হচ্ছে আমাদের টোটাল ভ্যালুর মান। টোটাল ভ্যালুর মানের উপর নির্ধারণ করে একটা আগে শো করে। টোটাল ভ্যালুর মানের মধ্যে একটা সিস্টেম হচ্ছে বিডিং। টোটাল ভ্যালুর মানের মধ্যে কয়টা ম্যাট্রিক্স? তিনটা ম্যাট্রিক্স। একটা হচ্ছে কি? বিড অ্যামাউন্ট, কত টাকা খরচ করতেছে বিড করা, মূলত এটাই কিন্তু মেন। ঠিক আছে,
আর বাকিগুলো অ্যাক্সেস তার আপনার কাছে নেই, ওইটা আপনাকে অপটিমাইজ করে নিতে হবে, বাট ওইটা অ্যাক্সেস আপনার কাছে নেই। লেটস ধরেন কত মানুষ লাইক রিয়েকশন দিল, পরে ধরেন আপনার একটা মানুষকে হাইড করতেছে কিনা, মানুষ বাজে রিয়েকশন দিতেছে কিনা, সেই অ্যাক্সেস তো আপনার কাছে নাই। এটা আপনি চাইলে ইমপ্রুভ করতে পারবেন না। আপনি কি করতে পারবেন? কন্টেন্ট ইমপ্রুভ করতে পারবেন। ঠিক আছে, তাহলে এখন আমরা কথা বলা হচ্ছে বিডিং নিয়ে। আচ্ছা, সো 4টা লেভেলের বিড স্ট্র্যাটেজি ফেসবুকে আছে: হাইস্ট ভলিউম, কস্ট পার রেজাল্ট গোল, আরওএস গোল, এন্ড হচ্ছে বিট ক্যাপ। হাইস্ট ভলিউম, কস্ট পার রেজাল্ট গোল, আরওএস গোল, হচ্ছে বিট ক্যাপ। হাইস্ট ভলিউমটা কি জিনিস? হাইস্ট ভলিউমটার একটা নাম হচ্ছে অটোমেটেড বিডিং। অটোমেটেড বিডিং maximize number of conversion or maximize value of conversion। আচ্ছা, অটোমেটেড বিডিংটা মানে হচ্ছে, বা যেটা হচ্ছে হাইস্ট ভলিউম, সে আমরা ফেসবুককে দায়িত্ব দিয়ে দিতেছি যে ভাই তুমি তোমার ইন থেকে যেভাবে ইচ্ছাভাবে খরচ করো, তুমি কত টাকা খরচ করে কত রেজাল্ট আনবা এটা তোমার বিষয়। আমার দিক থেকে বাজেটে কোনো কমতি নেই, তুমি তোমার মতো যা ইচ্ছা তাই খরচ করো, যা ইচ্ছা তাই অ্যামাউন্ট দিয়ে বিট করে তোমার জন্য সেল নিয়ে আসো। সো এটাতে আমরা ফেসবুককে ম্যানিপুলেট করতেছি না, ফেসবুকের মতো কাজ করতে দিতেছি। ওকে, তো হাইস্ট ভলিউম মানে হচ্ছে কি? অটোমেটেড বিডিং। হাইস্ট ভলিউম মানে কি? অটোমেটেড বিডিং। শিরিন সাইদ বলেন তো হাইস্ট ভলিউম মানে কি? অটোমেটেড বিডিং। ওকে, সো কস্ট পার রেজাল্ট গোল এটা কি জিনিস দেখে বুঝতে পারতেছেন যে কস্ট পার রেজাল্ট গোল, প্রতিটা রেজাল্ট আনার জন্য বা প্রতিটা সেলস আনার জন্য আমি ফেসবুকে কত টাকা দিব। ঠিক আছে, আরওএস গোল আর হচ্ছে বিট ক্যাপ। আচ্ছা, আরওএস গোল প্রথমত হচ্ছে আরওএস কাকে বলে বলেন তো? বলি না আপনাদের? আচ্ছা, তাহলে আজকে হচ্ছে আরওআই, আরওএস এগুলো নিয়ে কথাবার্তা বলতে হবে। সো আরওএস মানে হচ্ছে রিটার্ন অন অ্যাড স্পেন্ডিং। রিটার্ন অন অ্যাড স্পেন্ড। আরওএস ফুল ফর্ম রিটার্ন অন অ্যাড স্পেন্ড। ঠিক আছে, এরপরে হচ্ছে আরওআই ফুল ফর্ম রিটার্ন অন ইনভেস্টমেন্ট। আচ্ছা, আমি এগুলো টার্মগুলো লিখি আপনাদের, হচ্ছে বুঝতে সহজ হবে। আরওএস রিটার্ন অন অ্যাড স্পেন্ড, ROI রিটার্ন অন ইনভেস্টমেন্ট। এরপরে হচ্ছে ধরেন গ্রস মার্জিন। গ্রস মার্জিন কি জিনিস? এটা হচ্ছে আর্নিং কস্ট বিফোর, বা এটা কি জানো, কস্ট খেয়াল আসতেছে, গ্রস মার্জিন বা গ্রস প্রফিট। Cost of goods sold. Cost of goods sold. Goods sold. এরপর হচ্ছে ধরেন ইবিটা। ইবিটা নাম শুনছেন? হ্যাঁ, আরো অনেক টার্মস আছে, এগুলো আপনাদের জানতে হবে।
ইবিটটা, দেন হচ্ছে প্রফিট, সর্বশেষ হচ্ছে প্রফিট। আর্নিং, এটা হচ্ছে আর্নিং বিফোর ট্যাক্স। আচ্ছা, ইবিটটা ফুল ফর্ম। এটা তো ইবিটি, আর্নিং বিফোর ট্যাক্স তো ইবিটি, হুম, আর্নিং বিফোর ট্যাক্স তো ইবিটি। ইবিটটা, ইবিটটা ফুল ফর্ম। আচ্ছা, আর্নিং বিফোর ইন্টারেস্ট, ট্যাক্স এন্ড ডিপ্রিসিয়েশন। আচ্ছা, এত কিছু বোঝা লাগবে না। এটাকে সহজে বললে হচ্ছে আর্নিং বিফোর ট্যাক্স, আর্নিং বিফোর ট্যাক্স। সারাদিন বসে থাকতে হয়, বাসায় গিয়ে বসে থেকে, এখানে বসে থেকে, দ্যাটস সো হিউজ। আচ্ছা, এবার আসেন, লেটস ডিপ ডাইভ ইনটু ইট। প্রফিটের ব্যাখ্যাটা অটোমেটিক আমরা পেয়ে যাব বাকি সবগুলো ব্যাখ্যা করলে। সো এই জিনিসগুলো খুবই খুবই প্রয়োজন। ইবিটা, আচ্ছা, রিটার্ন অন অ্যাড স্পেন্ডিং, ধরেন, তো ট্যাক্স হবে না, টিএক্স, হ্যাঁ, আর্নিং বিফোর ট্যাক্স। আচ্ছা সরি, লেখা লিখে ট্যাক্স। আচ্ছা, রিটার্ন অন অ্যাড স্পেন্ডিং, ধরেন আপনি কত টাকা খরচ করতেছেন ফেসবুকে, ওইটার বিপরীতে আপনি কত টাকা সেল পাইতেছেন। ধরেন আপনার দোকানে একটা প্রোডাক্টের প্রাইস হচ্ছে 1000 টাকা, 1000 টাকা আপনি বিক্রি করলেন, 1000 টাকায় কি আপনার লাভ? কখনোই না। এটার মধ্যে আরো অনেক কাহিনী আছে। কয়টা কাহিনী? প্রথম কথা হচ্ছে আপনার প্রোডাকশন কস্ট আছে, দেন হচ্ছে আপনার লজিস্টিক কস্ট আছে, স্পেস কস্ট বা অ্যাসেট ম্যানেজমেন্ট কস্ট আছে। এগুলো বাদ দিয়ে হচ্ছে পরে আপনাকে প্রফিট খুঁজতে হবে, তাই না? এখন ধরেন আপনি ফেসবুকে যা সেল আনতেছেন ওইটার জন্য আপনার একটা খরচ হইতেছে, ঠিক আছে? ধরেন আপনি ফেসবুকে 1000 টাকা খরচ করলেন, 10,000 টাকা সেল পাইলেন, ঠিক আছে? কত টাকা খরচ করলেন, কত টাকা সেল পাইলেন? 10,000 টাকা। তো 10,000 টাকা আপনার লাভ না, কিন্তু 10,000 টাকাকে বলে হচ্ছে আরওএস। 10,000 টাকা কি বলে? আরওএস, যত টাকার আমি সেল পাইলাম। আচ্ছা, রিটার্ন অন এড স্পেন্ড, আরওআই কি জিনিস? রিটার্ন অন ইনভেস্টমেন্ট। আরওআই কি জিনিস? রিটার্ন অন ইনভেস্টমেন্ট। আচ্ছা, এই জিনিসগুলো আসলে সব মার্কেটিং ক্লাসে বলে না, বা কেউ বলার আই ডোন্ট নো কয়জন বলে, আর আমি মনে করি এগুলো বোঝা দরকার জাস্ট। আচ্ছা, এই যে 7 দিন ক্লাস করতেছে, আমি কতক্ষণ অ্যাড বাজারে ছিলাম, অ্যাড ক্রিয়েট করা, ক্যাম্পেইন ক্রিয়েট কতক্ষণ ছিলাম? খুব বেশিক্ষণ না, ঠিক আছে? কারণ পুরোটাই হচ্ছে বোঝার জিনিস, সাইকোলজিক্যাল জিনিস, থিওরিটিক্যাল জিনিস, ঠিক আছে? সো রিটার্ন অন ইনভেস্টমেন্ট, আচ্ছা, রিটার্ন অন ইনভেস্টমেন্ট হচ্ছে আপনার যত খরচ আছে সব খরচ বাদ দিয়ে আপনার যে টাকাটা থাকতেছে ওইটা হচ্ছে প্রফিট, এন্ড ওইটাকে বলা হচ্ছে আরওআই, ঠিক আছে? আপনি যত টাকা সেল করতেছেন ওইটা আপনার কি প্রফিট, ওইটা কি রেভিনিউ, ওইটা কি রেভিনিউ, জানেন তো আপনি? যত টাকা সেল আসতেছে ওইটা হচ্ছে কি রেভিনিউ, আর সেলের পরে খরচ টরচ বাদ দিয়ে যা থাকতেছে ওইটা হচ্ছে আমার কি প্রফিট। প্রফিট। আচ্ছা, এখন আসেন আরওআই এর ক্যালকুলেশনটা কিভাবে হবে। ওকে, ধরেন আমি, আমার প্রোডাক্টের প্রাইস হচ্ছে 1000 টাকা, 100 টাকা, হ্যাঁ, আরওআই ক্যালকুলেশন করে এগুলো আমরা ফিনান্সে করছিলাম। আচ্ছা, সেগুলো তো করবেন, এগুলো না করলে তো বিজনেস বুঝা হবে না। আচ্ছা, ধরেন
100 টাকা আমার প্রোডাক্টের প্রাইস হচ্ছে 100 টাকা, প্রোডাকশন কস্ট হচ্ছে ধরেন 50 টাকা। প্রোডাকশন কস্ট কত টাকা? 50 টাকা। তাহলে আমার বাকি 50 টাকা রেভিনিউ আসছে, বা বা আমার প্রফিট হচ্ছে ধরেন 50 টাকা। সহজ কথা বলো, আর বেখাড়া যাইতেছি না। একটা প্রোডাক্টের দাম 100 টাকা, প্রোডাকশন করলো 50 টাকা দিয়ে, আর 50 টাকা আমার লাভ আসলো, বাংলা কথা। তাহলে আমার আরওআই কত? আরওআই হচ্ছে 2%। আরওআই কত? 2%। That's huge. And that's huge means that's enough. ওকে, আরওআই হচ্ছে 2%। এখন আরওএস এর ক্যালকুলেশনটা কিভাবে হবে? ধরেন আপনি সেল পেলেন 1000 টাকা, 1000 টাকা সেল পাইতে আপনার খরচ হয়েছে 100 টাকা। কত টাকা? 100 টাকা। আমি এটাকে যদি ভাগ দিই, এটা হচ্ছে 10। আরওএস আমার কত হইতেছে? 10। 10% অথবা 1000%। 10% অথবা কি 1000%। কারণ 100 কে যদি 10 দিয়ে গুণ দিই তাহলে কত হইতেছে? না 10,000 একশো- 100 কে 10 দিয়ে গুণ 10,000 10,000 100 কে 10 দিয়ে গুণ দিলে 10,000। 1000। 10 দিয়েও না, 100 কে 100 দিয়ে গুণ দিলে 10,000 হবে, আর 10 দিয়ে গুণ দিলে 1,000। আচ্ছা, সো আরওআই এখানে বলে হচ্ছে ধরেন 1000%, মানে আরওআই 10% অথবা 1000%, দুইটাই বলা যায়। লেটস সে ধরেন আপনার যদি 1000 টাকা সেল করতে আপনার 100 টাকার জায়গায় 150 টাকা হইতো, ঠিক আছে, তাহলে কিন্তু আপনার সেটা আরো কমে যায়। সরি, 1000 ভাগ ধরেন 150, আরো হচ্ছে 6.6, ঠিক আছে। আরওএস কত? 6.6। সো দ্যাট মিন 650%। কত পার্সেন্ট? 650%। সো যত টাকা সেল আসছে, যত টাকা খরচ হচ্ছে, একসাথে ভাগ দিলে যেটা আসবে সেটাই হচ্ছে আপনার কি আরওএস। আরওএস 6% অথবা 600%। তো ইজিলি 6% বলি আর কি। বুঝতে পারছেন আরওএস এর ক্যালকুলেশন কিভাবে হবে? এবার আসেন গ্রস মার্জিন কি জিনিস। কস্ট অফ গুডস সোল্ড। আচ্ছা, গ্রস মার্জিন আমি একটা লেখা দিয়েছিলাম আমার আইডিতে, এটা নিয়ে আছে। ধরেন আপনি প্রোডাকশন করার পরে সেল করার আগ পর্যন্ত, প্রোডাকশন করার আগে সেল করার আগ পর্যন্ত যে খরচটা আসবে, ওই খরচটা বাদ দিয়ে আপনি যত টাকা সেল করলেন ওইটা হচ্ছে আপনার গ্রস মার্জিন। বুঝতে পারছেন? আমি একটু ক্লিয়ার আপনার বলতেছি, আপনি সুন্দর করে কিভাবে বলা যায়। সেটাই। সো গ্রস মার্জিন, ধরেন আমার একটা প্রোডাক্টের প্রাইস হচ্ছে 100 টাকা, আমি 1000 টাকায় বলি। একটা প্রোডাক্টের প্রাইস হচ্ছে 1000 টাকা, আমার প্রোডাকশন কস্ট হচ্ছে 600 টাকা। কত টাকা? 600 টাকা। তাহলে আমার প্রফিট যেটা আসলো, বা যে মার্জিনটা আমার আসলো, সেটা হচ্ছে 40%। 400 টাকা, 400 টাকা কত হয়? 40%। তাহলে আমার গ্রস মার্জিন কত পার্সেন্ট থাকতেছে? 40%। ঠিক আছে। কস্ট অফ গুডস সোল্ড অনলি, বিক্রি থেকে কত টাকা আসছে? প্রোডাকশন কস্ট বাদ দিয়ে। প্রোডাকশন কস্ট বাদ দিয়ে যে খরচটা আমার, যে টাকাটা আমার আছে, ওইটা হচ্ছে আমার গ্রস মার্জিন। গ্রস মার্জিনকে পার্সেন্টেজ হিসেবে বলতে হবে আপনাকে। গ্রস মার্জিন পার্সেন্টেজ হিসেবে বলতে হবে যে আমার এই প্রোডাক্টের গ্রস মার্জিন এত টাকা, এই প্রোডাক্টের গ্রস মার্জিন এত টাকা। ঠিক আছে। সো গ্রস মার্জিন 40%, 30%, 60-70% হইতে পারে, ইট ডিপেন্ডস। ইবিটটা আর্নিং বিফোর ট্যাক্স। ঠিক আছে। সো আর্নিং বিফোর ট্যাক্স এন্ড এভরিথিং মানে হচ্ছে যত টাকা সেল করছেন আপনার মোটামুটি লজিস্টিক কস্ট মস্ট বাদ দিয়ে সরকারকে দেওয়ার আগে সরকারের যে ট্যাক্সটা যে জায়গাটা থাকতেছে, ওইটা হচ্ছে আর্নিং বিফোর ট্যাক্স, ইবিটটা।
আচ্ছা, আর সবকিছু বাদ দিয়ে যা থাকতে সেটা হচ্ছে প্রফিট। অনেক গোলায় ফেললাম কথাগুলো, আরো কিছু আছে, রানওয়ে আছে। একটা কোম্পানির রানওয়ে কি থাকা উচিত? রানওয়ে বুঝেন, মানে মূল পুঁজি আর কি। রানওয়ে মানে কি? মূল পুঁজি। So, আপনি যখন একটা বিজনেস স্টার্ট করতেছেন, আপনি প্রথম 1 বছর তো লাভ করতে পারবেন না, আর প্রথম 2 বছরও লাভ করে চিন্তা করা যাবে না। অ্যাটলিস্ট প্রথম 1 বছরে যত টাকা প্রতি মাসে খরচ আসতে পারে এটা আগে প্রিপেয়ার করে রাখতে হবে। ঠিক আছে, প্রতি মাসে আমার লাভ আসুক লস আসুক, কোম্পানির যাতে আমার চলে, ওইটার জন্য আমার আগে থেকে প্রিপেয়ার করে রাখতে হবে। ঠিক আছে, তো কোম্পানির যে পুঁজি ওইটাকে বলা হচ্ছে রানওয়ে, সহজ কথা। সো মানে ধরেন আমার ইনভেস্টররা যা টাকা দিছে সব কিছু আমার খরচ ফরচ করে আমার টাকা নেই, লোন নিতে হবে। লোন কখন নিতে যাবে? যখন আমার রানওয়ে শেষ হয়ে যাবে। ঠিক আছে, সো এখন আসেন এক্স্যাক্টলি আমরা কিভাবে বেনিফিট হইতেছি, বা এখানে আমি কেন কথাটা নিয়ে আসলাম। আচ্ছা, আপনারা যখন বুঝতেন আরওএস কি জিনিস, এখন আমাদেরকে এটাও বুঝতে হবে স্ট্যান্ডার্ড পার্সেন্টেজটা কত থাকা উচিত। তো একটা বিজনেসের স্ট্যান্ডার্ড প্রফিট মার্জিন অ্যাটলিস্ট 50% থাকা উচিত। যদি সেটা B2C হয়, কি হয়, বা D2C হইতে পারে, D2C, বুঝতে পারছেন? আর যদি আপনার B2B হয় সেক্ষেত্রে এটা ডিপেন্ড করে। ঠিক আছে, B2B তে আসলে 10% হিউজ, বা 15%, 10% কমই থাকে। ঠিক আছে, B2B তে খরচ অনেক বেশি, কিন্তু দেখা গেছে B2B তে আপনার টাকার লেনদেন যেহেতু বেশি হয়, সো প্রফিট মার্জিনটাও কিন্তু খুব বেশি লাগে। কারণ একটা ফ্ল্যাট বানাইতে আপনার খরচ হয়ে যায়, স্যার একটা ফ্ল্যাট যদি আমি 1 কোটি টাকা বিক্রি করি, খরচ যদি 80 লাখ টাকা হয়, বা খরচ যদি আমার 90 লাখ টাকা হয়, তাও 10 লাখ টাকা প্রফিট থাকতেছে। ঠিক আছে, সো B2B বিজনেসের ক্ষেত্রে আপনার 10%, 8%, 7% হইলেও হয়। ঠিক আছে, কিন্তু আপনি যদি D2C বিজনেস বা ডিরেক্ট টু কনজিউমার রিটেল বিজনেস করতে চান, সেক্ষেত্রে অ্যাটলিস্ট 15% থাকাটা হচ্ছে আইডিয়াল। বুঝতে পারছেন কত পার্সেন্ট? 15%। আরেকটা শব্দ হচ্ছে ব্রেক ইভেন। ব্রেক ইভেন শব্দের সাথে আপনারা পরিচিত? না এবার কিছুই না। ব্রেক ইভেন, আচ্ছা, ব্রেক ইভেন মানে হচ্ছে আমি যত টাকা খরচ করতেছি তত টাকা উঠে আসতেছে কিনা, প্রফিট তো হইতেছে না। প্রফিট না হয় যদি সমান সমান থাকে সেটা হচ্ছে ব্রেক ইভেন। সমান সমান যদি মাইনাস হয়ে যায়, আমার বিজনেসের পুঁজি হয়েছে 100 টাকা, সেল আসছে 90 টাকা, ঠিক আছে, বা আমার প্রফিট আসছে 90 টাকা, সবকিছু বাদ দিয়ে 10 টাকা লস, সেটা ব্রেক ইভেন হয়নি। 100 টাকা যদি আমি 110 টাকা বানাইতে পারি, তাহলে আমার 10 টাকা প্রফিট। 100 টাকা খরচ করলে যদি 100 টাকায় আসে, তাহলে ব্রেক ইভেন। আচ্ছা, একটা বিজনেসে 15% প্রফিট মার্জিন রাখা আমার জন্য আইডিয়াল। এখন আসেন আরওএস এর আইডিয়াল কত? আরওএস আইডিয়াল যদি আপনার স্ট্যান্ডার্ড হয় তাহলে হচ্ছে 5%। কত পার্সেন্ট? 5%। মানে স্ট্যান্ডার্ড মানে হচ্ছে গুড, এর নিচে হলে নট আইডিয়াল থিং, এটা ইমপ্রুভ করতে হবে। ঠিক আছে, আর যদি 7 to 12% হয়, দ্যাটস গুড, দ্যাটস আউটস্ট্যান্ডিং। ঠিক আছে, ওকে, তাহলে আমাদের সব সময় আরওএস অ্যাটলিস্ট 5 মেনটেন করতে হবে। ঠিক আছে, আমি যদি 200 টাকা খরচ করি, আমাকে দেন ডেফিনেটলি 10 or 7 to 12% আছে স্ট্যান্ডার্ড। আমাকে চেষ্টা করতে হবে আরওয়াইজ 10% ম্যানেজ করার জন্য। একটা খরচ করলে যেন 10 টাকা রিটার্ন পাই, এটা আমার সবসময় উদ্দেশ্য থাকবে, বা সবসময় ইনকামটা হবে না। যদি আমার ইউজুয়ালি বিজনেস ভালো যায়, তাহলে আরওয়াইজ আমার 7 to 12% থাকবে। যদি মোটামুটি যায় তাহলে হচ্ছে 5%। ঠিক আছে,
আর এখান থেকে সহজভাবে আমাদের একটা ক্যালকুলেশন চলে আসবে আমার মার্কেটিং বাজেট কত টাকা হওয়া উচিত। আমার আরওএস এর ক্যালকুলেশন মাথায় থাকবে, তখন আমি ইজিলি ম্যানেজ করতে পারবো যে আমার মার্কেটিং বাজেট কত হওয়া উচিত। So, আমাদের আরওএস টার্গেট হচ্ছে কত পার্সেন্ট? 5% অথবা 7%। যদি ভালো হয় তাহলে 10%। ঠিক আছে, সো ধরেন আমি 7%ই ধরলাম। তো ধরেন আমি ফেসবুকে যদি একটা প্রোডাক্ট বিক্রি করতে যাই 1000 টাকার, ডেফিনেটলি সেখানে আমার 1 থেকে 150 টাকা খরচ হবে। কত থেকে কত টাকা? 1 থেকে 150 টাকা খরচ হবে। ওকে, তাহলে আমার প্রোডাক্টের প্রাইস কেমন হবে? প্রোডাক্টের প্রাইস কেমন হবে? আমার প্রোডাক্টের প্রাইস যদি হয়, প্রোডাকশন কস্ট যদি হয় 40 টাকা বা 50 টাকা, সেটা আমাকে বিক্রি করতে হবে কমপক্ষে 1000 টাকা বা 1200 টাকা। প্রোডাক্টের প্রাইস যদি হয় 500 টাকা, সেটা বিক্রি করতে হবে 1100 থেকে 1200 টাকা। আচ্ছা, কেন সেটা? অথবা যদি আপনি 1100 থেকে 1200 টাকা সেল করা হচ্ছে আইডিয়াল, কম বেশি হইতে পারে। প্রথমে হচ্ছে আপনার প্রোডাকশন কস্টের পরে লজিস্টিক কস্ট আছে, আপনি যেগুলো নিয়ে আসতেছেন এটা খরচ হইতেছে। ঠিক আছে, অথবা আপনি প্রোডাক্টটা ডেলিভারি হওয়ার পরে, মানে প্রোডাক্টটা অর্ডার হওয়ার পরে লজিস্টিকের অনেক কস্ট থাকে। এরপর হচ্ছে ধরেন এমপ্লয়ি কস্ট, অফিস কস্ট, স্পেস কস্ট, যেটাকে আমরা বলি হচ্ছে অ্যাসেট ম্যানেজমেন্ট কস্ট। ঠিক আছে, এই সব কিছু আমার একটা পার্সেন্টেজ থাকে। ঠিক আছে, সো এইটাও ধরেন আপনার হয়ে গেল 200 টাকা অথবা 150 টাকা। দ্যাট মিন 20%। প্রোডাক্ট 50% হচ্ছে আমার প্রোডাকশন কস্ট, অথবা এবং তার সাথে আছে 10% ধরেন, আরো 10% হচ্ছে আমার প্রোডাকশন কস্ট। ঠিক আছে, 60% কিন্তু আমার অলরেডি শেষ। ওকে, এখন মার্কেটিং এ আমার খরচ যাবে আবার ধরেন এটলিস্ট 10 থেকে 15%। 1000 টাকার প্রোডাক্ট অথবা 1100 টাকার প্রোডাক্টটা সেল করতে আমার মার্কেটিং খরচ যাবে কত পার্সেন্ট? এটলিস্ট 10 থেকে 15%। 10% যদি খরচ হয়ে যায় না, আরো 10% ইজিলি সবসময় হবে না। এটলিস্ট 15% মার্কেটিং বাজেট থাকতে হবে। কত পার্সেন্ট? 15%। তাহলে আমার কত পার্সেন্ট চলে গেল? 75% চলে গেল। এখন ইউজুয়ালি আমরা যেটা ধরলাম যে ম্যানেজমেন্ট কস্ট 10% না, এটা 20% হইতে পারে। ম্যানেজমেন্ট কস্ট যদি 20% ধরি, তাহলে আমার 85% কিন্তু শেষ হয়ে যাইতেছে, আর থাকতেছে 15%। 15% হচ্ছে আমার প্রফিট। তাহলে ফেসবুকে যদি কেউ কম দামে প্রোডাক্ট সেল করতে চায়, তাহলে কখনই সেটা আইডিয়াল হবে? কেউ যদি কম দামে প্রোডাক্ট সেল করে, তাহলে কি সে ভালো প্রোডাক্ট দিতেছে? এটা কখনো বলতে পারবেন? কারণ আপনার মার্কেটিং একটা ভালো খরচ যাইতেছে। ঠিক আছে, তো কম দামে প্রোডাক্ট সেল করে আসলে কেউ খুব ভালো কিছু লাভবান হইতে পারে না। এখন যদি আপনি প্রোডাক্টটা 500 টাকার প্রোডাকশনের কস্টটা যদি আপনি 1200 টাকায় নিতে পারেন, 1200 টাকায় কেন নিবেন? কারণ মাঝে মাঝে কিন্তু কাস্টমারকে ডিসকাউন্ট দিতে হবে। ঠিক আছে, আপনি অনেক সময় কম্বো অফার নিয়ে আসবেন। সো মানে যেটা হয় আর কি, মানে কোম্পানি অনেক সময় রেট দেয় না গায়ের মধ্যে, এটা কিন্তু 200% বাড়ায় দেয় অনেক সময়, ব্র্যান্ডের ক্ষেত্রে যদি হয়। আর যদি সাধারণ প্রোডাক্ট হয়, তাহলে ওই যে যেটা বললাম 100 to 150% মতো বাড়ায় দেয় প্রোডাকশনটা, যাতে পরবর্তীতে আপনার ওই যে সেল টেল দিলেও একটা লেভেলে থাকতে পারে। ঠিক আছে, সো এই হচ্ছে বিষয়। তাহলে এখন আমার মার্কেটিং বাজেট কত টাকা হবে এটা নির্ধারণ করতে হলে প্রথমে আমার টার্গেট থাকতে হবে আমি কত টাকা সেল করতে চাই। ঠিক আছে, ধরেন এই মাসে আমি সেল করতে চাই 10 লক্ষ টাকা। তাহলে এবার আপনারা আমার একটা বাজেট প্রপোজ করেন কত টাকা হইতে পারে, এতক্ষণ যে ক্যালকুলেশন বুঝে না। 10 লক্ষ টাকা প্রফিট করতেছে, 10 লাখ টাকা সেল করতে চাইতেছি, 10 লাখ টাকা সেল করতে চাইতেছি। আমার মার্কেটিং বাজেট কত টাকা হওয়া উচিত? মিনিমাম 2 লক্ষ। আচ্ছা, আর আপনি? হ্যাঁ, এরকম তো 2-3 লাখ যদি আমি বাজেট করে রাখি মার্কেট, 10 লাখ টাকা
3 লাখ টাকা যদি হয় তাহলে আমার ROS কত হইল? তাহলে 10 লাখের 3 লাখ দিয়ে বাড়তে ROS তো এটা তখন 3.5%। হ্যাঁ, ROS কি 3.5% স্ট্যান্ডার্ড কখনোই? আর ROS সবসময় 5 মেনটেন করতে হবে। 5 এর নিচে যদি হয় তাহলে হচ্ছে নট এ গুড সাইন, বাড়াইতে চেষ্টা করতে হবে। 7 তাহলে আমাদেরকে এটা ভাবতে হবে যে আমি 10 লাখ টাকা সেল করতে চাই, ওটা 5% কত আসে ওটা ধরে মার্কেটিং বাজেট নির্ধারণ করবো। ROS 5% মানে তো বাজেট 5% না। ROS 5% মানে হচ্ছে 20%। প্রোডাক্টের 20% যা সেল হবে তার 20% খরচ করতে হবে মার্কেটিং এ। আর যদি 6 or 7% হয় তাহলে আমার মার্কেটিং খরচ করতে হবে 15%। 10 লাখ টাকা সেল করতে হলে 1.5 লক্ষ টাকা খরচ করতে হবে। বুঝতে পারতেছেন? 1 লাখ টাকা সেল করতে হলে 15,000 টাকা খরচ করতে হবে। এটা ধরেই নেবেন আপনি। তার থেকে যদি কম খরচ হয় তাহলে তো খুবই ভালো, বেঁচে গেল। বেশি খরচ বেশি খরচ হলে আপনার লস। কেন খরচ হলো? রিপোর্টগুলো মিলান, কোন জায়গাতে আমাদের ইমপ্রুভমেন্ট ছিল সেটা নিয়ে আসেন, সেটাকে ইমপ্রুভ করে ট্রাই করেন। অন্য জায়গায় কস্ট কাটিং করে এই জায়গাতে টাকা ঢালেন, যেটাতে করলে আপনার মার্কেটিং কস্ট কম আসবে। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। সো মার্কেটিং ক্যাম্পেইনের ক্ষেত্রে কয়টা স্টেপ মানে কয়টা কারণ হইতে পারে ক্যাম্পেইন লো পারফর্ম করার। ফার্স্ট অফ অল হচ্ছে আপনার প্রোডাক্টের ইমেজ অথবা ভিডিও, ক্রিয়েটিভ। এইটা হচ্ছে আপনার ওয়েবসাইট। এই দুইটা যে কোনো একটাতে অবশ্যই ঝামেলা আছে। আপনার ওয়েবসাইট যদি আপ টু দ্য মার্ক না হয়, আপনি ওয়েবসাইটে ইনভেস্ট করেন। আপনার ফেসবুকে গিয়ে সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট, ফেসবুকে আপনি যা কন্টেন্ট দিতেছেন সেটা তো আপ টু দ্য মার্ক না, কাস্টমারকে আপনি কনভিন্স করতে পারতেছেন না, আপনি ওখানে ইনভেস্ট করেন। আপনি যে ভিডিও বানাইতেছেন সেটা আপ টু দ্য মার্ক না, কাস্টমার অ্যাকসেপ্ট করতেছে না, আপনি ভিডিওতে ইনভেস্ট করেন। ঠিক আছে, সো আপনার ওখানে ইনভেস্ট করতে হবে। খুবই অন্য কোনো আমি যে আলোচনা করলাম, কোনো দরকার ছিল এগুলা? না আমার বুঝি তো হয়েছে। কোনো দরকার ছিল এগুলা? না বললেও হইতো নাকি? না এরকম অবশ্যই দরকার আছে। আচ্ছা, এখন কস্ট পার রেজাল্ট গোল, ROS গোলটা হচ্ছে কি? তাহলে ফেসবুকের স্ট্যান্ডার্ড ROS হচ্ছে 5%। কত পার্সেন্ট? 5%। আপনি যদি ফেসবুকে 1 টাকা দেন 1:5 রেশিও, ফেসবুক আপনাকে 5 টাকা দিবে। ROS তাহলে কত পার্সেন্ট হইতেছে? ROS 5%। ঠিক আছে, 1 টাকা খরচ করলে 5 টাকা পাইতেছে। সো এটা হচ্ছে ফেসবুকের স্ট্যান্ডার্ড ROS। এবার আসেন অন্যান্য বিডি নিয়ে কথাবার্তা বলি। আচ্ছা, হাইস্ট ভলিউম নিয়ে আমাদের কথাবার্তা শেষ, এখানে কোনো কাজ নাই। এটা ফেসবুকে আমরা ছেড়ে দিতেছি, ফেসবুকের উপরে কথা হচ্ছে বাকিগুলাকে নিয়ে। কস্ট পার রেজাল্ট গোল, সিপিএ। সিপিএ মানে হচ্ছে কস্ট পার একুইজিশন। সিপিএ মানে কি? কস্ট পার অ্যাকুইজিশন। কস্ট পার একুইজিশন। কস্ট পার অ্যাকুইজিশন একুইজিশন মানে কি? সেল পাওয়ার, সহজ কথা হচ্ছে এটা। আচ্ছা, তো ধরেন আমার মার্কেটিং বাজেট হচ্ছে $50, কস্ট পার রেজাল্ট গোল হচ্ছে $10, অর্থাৎ প্রতি সেলের জন্য আমি 10 টাকা খরচ করতে পারবো। কত টাকা? 10 টাকা। আমার মার্কেটিং বাজেট কত টাকা? 50 টাকা। এখন ধরেন যদি আপনি কস্ট পার রেজাল্ট গোলটা সিলেক্ট করেন, তাহলে ফেসবুক কি করবে? একটা সেল যদি 8 টাকায় আনে, আরেকটা আসবে 4 টাকা, আরেকটা 10 টাকা, আরেকটা 12 টাকা, কিন্তু আরেকটা হচ্ছে 2 টাকা। এভারেজ দেখবেন সেটা 10 টাকাতে আছে। কয় টাকাতে? 10 টাকা। আপনি যদি কস্ট পার রেজাল্ট গোল ইউজ করেন, ফেসবুক কম বেশি খরচ করবে, কিন্তু লেভেলে গিয়ে দেখবেন সে 10 টাকায় আছে। ঠিক আছে, আচ্ছা, বিট ক্যাপ কি জিনিস? বিট ক্যাপ হচ্ছে মোর কন্ট্রোল। ঠিক আছে, হাইস্ট ভলিউম যখন আমরা দিতেছি ফেসবুকে, আমরা বলছি যে তোমার ইচ্ছা মতো তুমি খরচ করো, যেখানে আমাদের কোনো কন্ট্রোল নেই। কিন্তু আমরা যখন বিট ক্যাপ দিতেছি, কস্ট পার রেজাল্ট গোল দিতেছি, আমরা কিছুটা কন্ট্রোলে আনতেছি যে ভাই তোমার মনের ইচ্ছা মতো খরচ করলে তো হবে না, তুমি কস্ট পার রেজাল্ট গোল 10 টাকা, প্রতি সেলের জন্য 10 টাকা খরচ করবা। ঠিক আছে, সো ফেসবুক কম বেশি খরচ হইলেও সে অ্যাডজাস্ট করে নিবে। ঠিক আছে, তো বিট ক্যাপটা বলতেছে যে ভাই
তুমি প্রতি সেলের জন্য আমার বাজেট সাথে 10 টাকার বেশি খরচই করতে পারবে না, স্ট্রিক্টলি প্রহিবিটেড। ঠিক আছে, খরচই করতে পারবে না। তো দেখেন সিনারিটা দেখেন, আমি প্রথমে ফেসবুক সেল আনলো 8 টাকায়, 4 টাকা, 10 টাকা। যখনই অকশন বেড়ে গেল, বিড অ্যামাউন্ট বেড়ে গেল, অন্যান্য বড় বড় প্লেয়াররা চলে আসছে অ্যাড দেওয়ার জন্য, সেখানে আপনার বাজেট কম, আপনি বিড করতে পারতেছেন না, বা আপনার বিড করলে টাকা বেশি খরচ হবে। আপনি বলে দিচ্ছেন যে ভাই 10 টাকার বেশি কিন্তু খরচ হওয়া যাবেই না। যদি বিড অ্যামাউন্ট 10 টাকার বেশি যায়, ফেসবুক অ্যাডটা দেখাবেই না, অ্যাডটা কি করবে না, দেখাবেই না। ঠিক আছে, অ্যাড দেখানো সেখানে অফই করে দিবে। সো বুঝতে পারছেন, বিট ক্যাপ মানে হচ্ছে যদি খরচ বেশি হয় তাহলে অ্যাড অফ হয়ে যাবে, অ্যাড ওইখানে শো করবে না। কস্ট পার রেজাল্ট গোল মানে রেজাল্টটা ইন্ডে গিয়ে অ্যাডজাস্ট করে দিবে ফেসবুক। আর হাইস্ট ভলিউম মানে আমাদের কোনো কন্ট্রোল নেই, ফেসবুক নিজের ইচ্ছা মতো খরচ করবে। আচ্ছা, আরওএস মানে হচ্ছে আরও স্টার হচ্ছে 5। সো ফেসবুককে আমি বলে দিলাম যে ভাই তুমি তোমার মতো করে টাকা খরচ করো, কত টাকা কতজন কাস্টমার কিনলো, কয়টা প্রোডাক্ট আমার বিক্রি হইলো, আমার কাছে ম্যাটার না। আমার কাছে ম্যাটার হচ্ছে আমার আরওএস ঠিক আছে কিনা, আমার রিটার্ন ঠিক আছে কিনা, রিটার্ন অন অ্যাড স্পেন্ডিং ঠিক আছে কিনা। তুমি আমার আরওএস মেনটেন করো, মেনটেন করে বাকিটা যেভাবে আছে এটা আমার দেখার কোনো বিষয় না। একজন কাস্টমার 1000 টাকা কিনতে পারে, একজন কাস্টমার 10,000 কিনতে পারে, একজন কাস্টমার 10টা অর্ডার দিতে পারে, একজন কাস্টমার 3টা অর্ডার দিতে পারে, ওইটা আমার কাছে ম্যাটার না। ম্যাটার হচ্ছে আমার রিটার্ন কত টাকা থাকতেছে। ঠিক আছে, সো এখন কথা হচ্ছে কোনটা আসলে কোন সময় ইউজ করব, কোন বিড স্ট্র্যাটেজি। আমরা বুঝলাম কোনটা কিভাবে কাজ করে, কিন্তু এখন কোনটা কোন সময় ইউজ করব। সহজ কথা, আমরা যখন নতুন ক্যাম্পেইন রান করতেছি সবসময় হাইস্ট ভলিউম দিব। কি ভলিউম? হাইস্ট ভলিউম। কেন হাইস্ট ভলিউম দিব? কারণ ফেসবুক করে আমি বলে দেই যে ভাই আমি একটা প্রোডাক্ট সেল করার জন্য এত টাকা খরচ করতে পারবো, কিন্তু ধরেন পর আপনার সেল আসলো না, ধরেন আপনার প্রোডাক্টের কস্ট হচ্ছে 100 টাকা, আপনি ফেসবুকে বলেন যে ভাই আমি সর্বোচ্চ 10 টাকা খরচ করতে পারবো, কিন্তু দেখা গেছে মার্কেটের যে ডিমান্ড, মার্কেটে যে এত পরিমাণ কম্পিটিশন, সেখানে প্রোডাক্টটা বিক্রি করতে আরো বেশি টাকা খরচ হয়। আপনি তো আনতাজি দিয়ে দিলে হবে না। যদি আপনি আনতাজি দিয়ে দেন তাহলে আপনি অ্যাড পারফর্ম করবে না, অ্যাড অফ হয়ে থাকবে। ঠিক আছে, সো বাকি যে 3টা বিট স্ট্র্যাটেজি আছে এগুলো আমরা তখনই ইউজ করব যখন আমাদের ক্যাম্পেইনটা ধরেন ক্যাম্পেইনে এনাফ পরিমাণ রেজাল্ট থাকবে। কি পরিমাণ রেজাল্ট থাকবে সেটা এখানে লেখা আছে। ধরেন কন্ডিশন অ্যাটলিস্ট লাস্ট 30 দিনে 100টা পারচেস থাকতে হবে। কয়টা পারচেস? 100টা পারচেস থাকতে হবে। তাহলে ফেসবুক একটা ডেটা পাবে যে আসলে কোন মানুষগুলো কিনতেছে। ইন দ্য মিন টাইম 10 ডিস্টিংক্ট ভ্যালু ওভার 20 ডে উইন্ডো, অর্থাৎ 10টা ডিফারেন্ট প্রোডাক্টের অর্ডার প্রাইস থাকতে হবে, কারণ 10 জন মানুষ অর্ডার দিতে হবে। ঠিক আছে, 10 ডিস্টিংক্ট ভ্যালু মানে হচ্ছে কারণ 10 জন মানুষ, একজন অর্ডার দিল 20 টাকার, আরেকজন অর্ডার দিল 30 টাকার, আরেকজন অর্ডার দিল 40 টাকার, এরকম করে 10 জন 10 রকম প্রাইসের অর্ডার দিছে। 10 জন যদি 10 টাকার অর্ডার দেয় আর 10 জন যদি 20 টাকা প্রাইসে অর্ডার দেয় তাহলে কিন্তু ডিস্টিংক্ট ভ্যালু হইল না। ঠিক আছে, ডিস্টিংক্ট ভ্যালু হওয়ার জন্য আমাদের ডিফারেন্ট হইতে হবে। সো অ্যাটলিস্ট 10 ডিস্টিংক্ট ভ্যালু যখন হবে তো ফেসবুক বুঝতে পারবে যে এক্স্যাক্টলি এই প্রোডাক্টটা মানুষ কত টাকা দিয়ে কিনতেছে এবং কারা কিনতেছে। ফেসবুক জিনিসটা বুঝতে পারবে। 10 ডিস্টিংক্ট ভ্যালু থেকে ফেসবুক এটাকে মেজার করবে যে কত টাকা খরচ হইতেছে এক্স্যাক্টলি। সো দ্যাট মিন আমরা যখন ক্যাম্পেইন নতুন রান করতেছি কখনোই এই বিট স্ট্র্যাটেজিগুলো ইউজ করা যাবে না, কারণ ইউজ করলে আমার সেল আসবে না। একটা সময় যদি আমার অনেক রেজাল্ট চলে আসছে তখন আমি নিজেই বুঝতে পারবো যে আমার প্রতিটা সেল আসার জন্য কত টাকা খরচ হইতেছে। নিজে কি করবো, বুঝতে পারবো কত টাকা খরচ হইতেছে। তখন আমি ফেসবুককে বলে দিলে যে ভাই আমার প্রিভিয়াস রেজাল্ট হচ্ছে 100 সেল আনছে আমি এত টাকায়,
আপনি বুঝতে পারবেন, তখন ফেসবুককে বলে দিলেন যে ভাই তুমি এত টাকার বেশি খরচ করতে পারবে না, তখন এটা পারফর্ম করবে। ঠিক আছে, তো শুরু থেকেই এটা করা যাবে না। আই থিঙ্ক আপনারা বুঝতে পারছেন আরওএস গোল কি, কিভাবে কাজ করে, অ্যান্ড কোন সময় আমরা ইউজ করব। ঠিক আছে, আরওএস খুব ইম্পর্টেন্ট বিজনেসের ক্ষেত্রে। কি আরওএস খুবই ইম্পর্টেন্ট। কত টাকা মার্কেটিং খরচ করতেছেন, কত টাকা সেল আসতেছে, এই জিনিসটা প্রপারভাবে ইউটিলাইজ করতে পারবেন, সবসময় এটাই টেনশন থাকবে। আমাদেরও সারাদিন এটাই টেনশন থাকে, তবে আরওএস কত, আরওএস কত। ঠিক আছে, লস হইতেছে, লাভ হইতেছে, এটা খরচ কি বেড়ে গেছে নাকি কমে গেছে, বুঝতে পারতেছেন আমার কথা? আচ্ছা, এবার আসেন ক্যাম্পেইন বিড স্টার, এখানে কিন্তু লেখা আছে হাইস্ট ভলিউম কস্ট পার রেজাল্ট গোল বিট ক্যাপ, কিন্তু এখানে আরওএস গোলটা নাই। আরওএস গোলটা কি নাই। নাই, কেন নাই? আরওএস গোলটা হচ্ছে আরো অ্যাডভান্স জিনিস, আরো পরের জিনিস। নতুন অ্যাড অ্যাকাউন্টে ফেসবুক আরওএস গোলটা দেয়ই না, বুঝতে পারতেছেন? সো আমি এখন কস্ট পার রেজাল্ট গোল অথবা বিট ক্যাপ ইউজ করতে পারি, কিন্তু আমরা তো এটা করবো না, আমরা হাইস্ট ভলিউমে রাখবো। সো আপনার এগুলো কখন, যখন আপনার বাজার আসলে কয়েক মিলিয়ন ডলার, আপনি কয়েক কোটি টাকা খরচ করতেছেন ফেসবুকে। ঠিক আছে, 10-12 হাজার ডলার জন্য বিটকয়েন ইউজ করা লাগে না, আমি যতটুকু দেখলাম। সো আপনার বাজেট যখন অনেক বেশি, আপনি তখন এটা ইউজ করে দেখতে পারেন, ইউটিলাইজ করতে পারেন এগুলা। তো বাট 1-2 হাজার ডলারের জন্য আপনার ওই হাইস্ট ভলিউমে এনাফ। আচ্ছা, সো মোটামুটি এখানে যা যা আছে সব শেষ হয়নি। বাজেট নিয়ে একটা কথা আছে, লাইফ টাইম বাজেট, ডেইলি বাজেট, কোনটা কি দিবে। ঠিক আছে, সেটা আজকে আলোচনা করতেছি না, এটা আগামী আলোচনা করা হবে। ঠিক আছে, আপনাদের কোনো কোয়েশ্চন আছে? নাই, সেটা খুবই ভালো কথা। বিড স্ট্র্যাটেজি, বিড স্ট্র্যাটেজি। বেঁচে থাকলে প্রচুর কথা হবে।